প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা পড়বো ল 5, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এটা একটি বড় আইন, আমরা সবাই জানি। এই আইনের প্রতি অনেকের ভয় আছে, কিন্তু আমার নোটে আমি এমন ভাবে উপস্থাপন করেছি যে ভয় লাগবে না, এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব খুবই সহজভাবে। প্যানিক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। যদিও বড় আইন, কিন্তু নোটে আমি খুব সহজ এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি, বেশি পড়তে হবে না। এই আইনের মূলত দুইটি অংশ আছে। একটি হচ্ছে ধারা, তো আমরা ধারা পড়ব। তারপরে আমরা পড়ব হচ্ছে তফসিল। যেমন আমরা তামাদি আইন পড়লাম, তামাদি আইনে ধারা ছিল 29টা এবং তফসিলে আবার 183টা অনুচ্ছেদ ছিল। তেমনি এই সিপিসিতে ধারা আছে, এবং ধারার পরে তফসিলে আছে অর্ডার, এবং প্রতিটা অর্ডারের আন্ডারে অনেকগুলো রুলস আছে, অর্থাৎ আদেশের অধীনে বিধি আছে। আদেশ এবং বিধি পড়ার আগে ওয়ালাইকুম স্যার। প্রথমে আমরা... হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার ভালো ভালো আছেন? আছেন? হ্যাঁ, ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো আদেশ এবং বিধি পড়ার আগে আমরা প্রথমে ধারা পড়ব। ধারাতে আসলে আইনের বেসিক্স আছে, এবং আদেশ এবং বিধিতে মূল পদ্ধতিটা বলা আছে। আমরা যে একটা দেওয়ানি মামলা দাখিল করব, এই মামলায় কি কি থাকবে, তারপরে কিভাবে কোথায় দাখিল করব, এটসেট্রা এটসেট্রা সবকিছু বিস্তারিত ভাবে বলা আছে আদেশ এবং বিধিগুলোতে। তাহলে ধারাতে কি বলা আছে? ধারাতে বেসিক্স আছে, যে বেসিক্স এর মধ্যে আসলে এই আইনে কি কি ক্ষমতা দেওয়া হয়েছে দেওয়ানি আদালতগুলোকে, সেগুলো বলা আছে। এছাড়াও দেওয়ানি আদালত আইন বলেও আরেকটা আইন আছে, যেটার 3টা ধারাও আমরা এই আইনের মধ্যে পড়বো, আজকে পড়বো আমরা। তো আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে। আমরা 135 পেজ অলরেডি শেষ করে ফেলেছি। এর আগের 4টি আইন শেষ করলাম আমরা, পঞ্চম আইন। যারা পরের দিকে ভর্তি হয়েছেন তারা ওই আইনগুলো মানে রিভিশন ক্লাসে গিয়ে পাবেন, এবং যারা একেবারে পরে ভর্তি হয়েছেন তাদের কিছু এক্সট্রা ক্লাস করিয়ে সেগুলো মেক আপ করে দেওয়ার চেষ্টা করা হবে। তো দেওয়ানি কার্যবিধি 1908, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এখানে দেখেন একটা সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটা কিন্তু মোটামুটি একটু বড়ই। তাহলে দেওয়ানি কার্যবিধির যে সিলেবাস, মোটামুটি একটু বড়ই। এখানে আপনারা সিলেবাসটা যদি দেখেন, তো সিলেবাসে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা এই নোটটাকে সাজিয়েছি। প্রথমে ডেফিনেশন আছে, আমি নোটেও প্রথমে ডেফিনেশন রাখার চেষ্টা করেছি। তারপরে সিভিল নেচারের যে শুট অফ সিভিল নেচার বলতে কি বোঝাচ্ছে, তারপরে সিভিল জুরিসডিকশন অফ সিভিল কোর্ট, রেস জুডিকাটা এন্ড রেস সাবজুডিস, এগুলো সবই আমার নোটে আলোচনা করা হয়েছে। আবার শেষের দিকে যদি দেখি অ্যাপিল, রিভিউ, রিভিশন, রেফারেন্স, এগুলো সবই। তারপর ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্টস, অর্থাৎ সিভিল কোর্টস, এগুলো সবই এখানে সিলেবাসে যা কিছু আছে মোটামুটি 90% কাভার করা হয়েছে, যেগুলো যথেষ্ট। বলে রাখা ভালো, 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল এমসিকিউ, সেখানে আমার নোট থেকে 20টা সিপিসির অংশ থেকে 20-এ বেশি কমন ছিল, এবং 25 সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানেও 20-এ বেশি কমন ছিল। অতএব খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই। খুব ইজি ভাবে এই আইনটাকে নেন, তাহলে সহজ মনে হবে। এই আইনের জন্য আলাদা সূচিপত্র এখানে দেওয়া আছে, তাহলে খুঁজে বের বের করতে আপনাদের সুবিধা হবে। প্রথমে আমরা পড়বো পার্ট 1, প্রাথমিক বিষয়সমূহ। বরাবরের মতো বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ যদি করি, তাহলে 20, 22, 23 এবং 25, এই 4টি বছর যদি আমরা দেখি, আগের গুলো আপনারা দেখতে পারেন, তো আমি ফোকাস করছি 4টি বছরে। এখানে দেখেন প্রতিটাতে 20টা করে প্রশ্ন এসেছে, যে 20টা করে প্রশ্ন এসেছে। আর এই 20টা প্রশ্নের মধ্যে 20 সালে ধারা থেকে 9টি, আদেশ থেকে 11টি। তারপরে 22 সালে পরিচিতি থেকে 1টি, ধারা থেকে 10টি, আদেশ থেকে 9টি। আর 23 সালে ধারা থেকে 10টি, আদেশ থেকে 10টি। এবং সর্বশেষ 25 সালে ধারা থেকে মাত্র 4টি, আর আদেশ থেকে হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আসছে 16টি।
এখানে যদি আমরা দেখি সর্বশেষ পরীক্ষাটা, তো এখানে দেখেন ধারা 79, সরি 59, এখানে স্টার দেওয়া আছে। স্টার দেওয়ার অর্থ এটি একটি নতুন, একেবারে ফ্রেশ সেকশন। এই নতুন ধারা থেকে প্রশ্ন এসেছে। ইতিপূর্বে 59 ধারা থেকে কোনো প্রশ্ন আসেনি, এবারই নতুন এসেছে। এরপরে আদেশ 1 বিধি 10 থেকে নতুন জায়গা থেকে প্রশ্ন এসেছে। আদেশ 5 বিধি 1, এটাও নতুন। আদেশ 6 বিধি 2, আদেশ 9 বিধি 3, আদেশ 9 বিধি 5, আদেশ 18 বিধি 19। তার মানে আদেশ 9 থেকে দেখেন আদেশ 9 থেকে দুইটা প্রশ্ন এসেছে, বিধি 3 এবং 5। আদেশ 20 বিধি 7, আদেশ 21 বিধি 84, তারপরে আদেশ 27 বিধি 1, আদেশ 32 বিধি 1। এগুলো সবই হচ্ছে নতুন ধারা এবং আদেশ এবং বিধি থেকে প্রশ্ন আসা। তাহলে আমরা দেখি 2025 সালের এমসিকিউ পরীক্ষায় ধারা 59, আদেশ 1, বিধি যেগুলো আমরা একটু আগে পড়লাম, যে সম্পূর্ণ নতুন একটি ধারা থেকে এবং 10টি বিধি হতে প্রশ্ন আসছে। তার মানে নতুন একটি মাত্র ধারা 59 এবং বিধি 10টি, নতুন 10টি বিধি থেকে প্রশ্ন এসেছে। তার মানে 11টা প্রশ্নই কিন্তু নতুন জায়গা থেকে এসেছে। আপনাদের সময়ও নতুন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তবে এই যে নতুন জায়গা থেকে প্রশ্ন এসেছে, এগুলো সবই আমার নোট থেকে কমন ছিল, কারণ আমার নোটে আগে থেকেই ছিল। পুনরাবৃত্তি বা রিপিটেড ধারা যদি আমি বলি, তাহলে দেখেন 2 এর 2, 2 এর 12, মানে 2 এর উপধারা 2, 2 এর উপধারা 12, ধারা 9, 10, 11, 15, 24, 38, 48, 58, 89, 91, 96, 107, 114, 115, 151, এই ধারাগুলো থেকে বারবার প্রশ্ন আসে, মানে রিপিটেড সেকশনস এগুলো। এবং অর্ডার গুলো যদি দেখি, অর্ডার 1, 6, 7, 8, 17, 18, 21, 26, 33, 38, 39, 41, 43 এবং 47, এগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে, রিপিট হয়ে বারবার আসে, জুডিশিয়ারিতেও আসে, বার কাউন্সিলেও আসে। বাস্তবে প্রয়োগযোগ্য ধারা বা আদেশ সমূহ যদি আমরা দেখি, তো এর আগে রিপিটেড যে সেকশন গুলো আমরা দেখলাম, অর্ডার গুলো দেখলাম, এর বাইরেও বাস্তবে কিন্তু এই ধারা এবং আদেশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কারণ বাস্তবে এই মামলা করার ক্ষেত্রে আমরা এই ধারা এবং আদেশগুলো ব্যবহার করে থাকি মামলায়, বাদী পক্ষেও এবং বিবাদী পক্ষেও। তো এই যে প্রশ্ন বিশ্লেষণ করে যেটা আমরা বুঝতে পারছি যে পরিচিতি অংশ থেকে প্রশ্ন কম হয়, কখনো কখনো একটা হয়, আপনাদের সময় একটা আসতে পারে, নাও আসতে পারে। যদি একটা আসে, এই কারণে আমরা পরিচিতির জন্য অন্তত কয়েকটি প্রশ্ন পড়ে রাখবো। সেটার জন্য আমি সবসময় একটা দুইটা করে পেজ রাখি রিসার্চ হিসাবে। গুরুত্বপূর্ণ ধারা ও আদেশ সমূহ হতে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি ঘটলেও নতুন ধারা, আদেশ ও বিধি হতেও অনেক প্রশ্ন করা হচ্ছে। সুতরাং নতুন ধারা ও নতুন আদেশ থেকেও গুরুত্বপূর্ণ বিধি সমূহ বুঝে বুঝে পড়তে হবে, না হলে কমন পাওয়া যাবে না। পরবর্তী যে পরীক্ষা এমসিকিউ, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ পূর্বক পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য নিম্নরূপ সাজেশন প্রণয়ন করা হলো, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। এর সাজেশনটা এরকম। এখানে আমি এই সিপিসি থেকে ৭০টি ধারা এবং দেওয়ানি আদালত আইন যেটা সংশোধন হয়েছে 2021 সালে, এখান থেকে 18, 19 এবং 21, তার মানে এই তিনটি, তাহলে ৭০ আর 3-এ টোটাল 83টি ধারা আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, যেটা উপরে দেওয়া আছে। এখানে দেখেন কোনো জায়গায় 3 স্টার, কোনো জায়গায় 2 স্টার, কোনো জায়গায় 1 স্টার, এইভাবে সেকশনের গুরুত্ব বোঝানো হয়েছে। তো যেগুলোতে 1 স্টার দেওয়া আছে সেগুলো অন্তত একবার পড়তে হবে, যেগুলো 2 স্টার সেগুলো 2 বার, যেগুলো 3 স্টার সেগুলো 3 বার বা তারও বেশি বার পড়তে হবে, কারণ 3 স্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বাস্তবে আপনার সেগুলো কাজেও লাগবে আদালতে। আদেশ ও বিধির যদি সাজেশন দেখি, তো এখানে আদেশের কথা বলা হয়েছে এক কলামে, এখানে বিধিসমূহ, আবার এখানে আদেশ, এখানে বিধিসমূহ। তো এখানে প্রতিটা আদেশ আর বিধি থেকে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে মোট 37টি আদেশ হতে 167টি বিধি বুঝে বুঝে পড়তে হবে। তো আমরা উপরে দেখলাম যে 73, আর এখানে হচ্ছে 67। তাহলে
ধরে নিতে পারে আমাদের প্রায় 240টি জায়গা থেকে পড়তে হবে। বিধিকে যদি একটা ধারার সাথে তুলনা করি, তাহলে অন্য আইনের শুধু যদি ধারা থাকে তাহলে আমাদের প্রায় 240টি ধারার মতন কন্টেন্ট সিপিসি থেকে পড়তে হবে। আর পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে, শর্ট সাজেশন আগে চেয়ে লাভ নেই। হ্যাঁ, শ্রাবণী আপুর নয়েজ হচ্ছিল, তাই আপনাকে মিউট করে দিলাম। যারা নতুন স্টুডেন্ট আছেন, দেখবেন নিচে, আপনাদের নিচে বাম দিকে মাইক আঁকানো আছে, সেই মাইকটা যদি টাচ করেন মাইক চালু হয়ে কথা হবে। কিন্তু আমি আপনাদের মাইক গুলো বন্ধ করে রেখেছি আমার এখান থেকে। তারপরে যারা কথা বলতে চান, আমি কোনো জায়গায় যদি বুঝতে না পারেন কি করবেন, দেখবেন নিচের মাঝখানে রিয়াকশন বা রিয়াক্ট বলে বাটন আছে। তো রিয়াকশন বাটনে যদি চাপ দেন, তাহলে আপনার লিখে আসবে রেজ হ্যান্ড, মানে হাত উত্তোলনের মতো এরকম সাইন দেখাবে। তখন রিয়াকশনে গিয়ে রেজ হ্যান্ডে চাপ দিলে আমি বুঝতে পারবো কেউ একজন হাত উত্তোলন করেছে। তখন আমি নাম ধরে বলবো যে আপনি আপনার মাইকটা অন করেন, তখন বাম দিকে আপনার মাইকটা অন করবেন। একবার টাচ করলে মাইক অন হয়ে যাবে, তখন আপনার কথা বলার সুযোগ তৈরি হবে। আর যারা নতুন তার আগে ক্লাসটা বোঝার চেষ্টা করেন, শেষের দিকে চাইলে কথা বলতে পারবেন। আর প্রতিটা ক্লাস শেষে আমি আলাদাভাবে শেষের দিকে কথা বলার সুযোগ রাখি। চেষ্টা করবেন লাইভ ক্লাসে নিজের সমস্যা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে। আচ্ছা, খুবই ভালো, বিদ্যুৎ চলে গেছে তো বারান্দায় উনি ক্লাস করছেন। ক্লাস মিস করা যাবে না, পরীক্ষা মিস করা যাবে না। এবার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, এই আইনটা যদি আমি বলি, তো আপনাদের কিছু একটা স্যাম্পল দেখাই এই মুহূর্তে। দেখেন, এইটা হচ্ছে বোঝার জন্য দেওয়ানি কার্যবিধির ভাষ্য, গাজী শামসুর রহমান। এই আইনটা কিন্তু এই এই লেখকের বইটা অনেক চলে বাংলাদেশে, এবং সবচেয়ে দাম বেশি এই বইগুলোর। বাইন্ডিং, কাভার সবকিছু ভালো, এটা অনেক আগ থেকে আমার কালেকশনে আছে। দেওয়ানি কার্যবিধি ভালোভাবে বোঝার জন্য এবং অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করার জন্য, মানে মোটামুটি যারা সিভিল প্র্যাকটিস করেন এই বইটা তাদের কাছে থাকেই, দেওয়ানি কার্যবিধি গাজী শামসুর রহমান, এটা থাকেই। তো এই বইয়ের বিকল্প হিসেবে এই বইয়ে কি দেওয়া আছে, এই বইয়ে আইন দেওয়া আছে, আইনের সুন্দর করে ভালোভাবে ব্যাখ্যা করা আছে। আবার এখানে কেস রেফারেন্স দেওয়া আছে, এবং ধারা সংক্রান্ত আরো কিছুটা আলোচনা করে সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে। আর এর বিকল্প হিসাবে আমরা যেগুলো পড়ি কি, এইগুলো পড়ি, মানে চিকন বইগুলো পড়ি, যেটাকে বিয়ার অ্যাক্ট বলে। বিয়ার অ্যাক্ট মানে শুধু আইন আছে, অন্য কিছু নাই। বিয়ার শব্দের অর্থ অনলি, মানে সাথে আর কিছু নাই, শুধু আইন আছে। তো বেয়ার অ্যাক্ট মানে শুধু আইন, এর মধ্যে আছে এখানে বাংলা ভাষা, ইংলিশও আছে। তো এই আইনগুলোতে অনেক সময় বাংলাতে কিছুটা ভুল থাকে, সামান্য, কারণ বাংলা ট্রান্সলেশনে যে কিছু ভুল চলে আসে। তবে ইংলিশ সঠিক আছে। আর আমার নোটে যতটুকু দেওয়া আছে ততটুকুই আনাপ। কোনো জায়গায় যদি একটু ডিটেলে বুঝতে চান, এই যে দুইটা বই দেখালাম, দুইটা বইয়ের যে কোনো একটা দেখে নেবেন। এখন যদি আমি দেখাই যে এই মোটা বই, এত মোটা বই কিভাবে পড়বো, পুরোটা তো পড়া লাগছে না, আমি অনেক কমিয়ে দিয়েছি। আর একটা ধারার মধ্যে যে আলোচনাগুলো আছে সেগুলোও কিন্তু অনেক তথ্য কমানো আছে, যেগুলো আসার মতো সেই তথ্যগুলোই কিন্তু আমি পড়াবো। তো প্রথমে আমি ধারার যে বিন্যাস সেটা যদি দেখিয়ে দিই, যে ধারাগুলো কিভাবে সেট করা আছে এই বইয়ের মধ্যে। আমরা আগের 4টি আইন পড়ার সময় দেখেছি যে বিন্যাস পড়লে আমাদের কি হয়, একটা আইন সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয় যে আইনের মধ্যে আসলে কি আছে, কোথায় আছে। এখানে আইনের খণ্ড দেখতে পাচ্ছি, প্রথম খণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ধারা 9 থেকে 35 ক পর্যন্ত আছে। এখানে 35 খ হবে। আর প্রথমে আছে প্রস্তাবনা। আর তার ধারা 1 থেকে 8 পর্যন্ত কোনো খণ্ডের মধ্যে নাই। প্রাথমিক বিষয়, আইনের শিরোনাম, ব্যাখ্যা, সংরক্ষণ ও অন্যান্য বিষয় 1 থেকে 8 ধারার মধ্যে আছে। এবং মূল জায়গা শুরু হলো 9 থেকে 35 ক, মোকদ্দমা সম্পর্কিত সাধারণ বিধানাবলী। তারপরে 9 থেকে 11 আদালতের এখতিয়ার। এখতিয়ার মানে আদালত কোন ধরনের মামলা করতে পারবে, আদালতের আর্থিক এখতিয়ার, স্থানীয় এখতিয়ার, কোন এলাকার মামলা কোন আদালতে হবে, এগুলো। ও পূর্ব বিচার সিদ্ধান্ত, যেটাকে দোবারা দোষ বা রেস জুডিকাটা বলা হয়। রেস জুডিকাটা দোবারা দোষ, মানে একটা বিষয়ে একবারই মামলা হবে, ওই বিষয়ে আর দ্বিতীয়বার মামলা করা যাবে না।
2বার মামলা করলেই সেটা দোষ হয়ে যাবে, সেটাই দোবারা দোষ। 12 থেকে 14 জারিকারকের মোকদ্দমা, অন্তর্নিহিত রেস জুডিকাটা যেটাকে বলা হয়। 15 থেকে 25 মোকদ্দমার স্থান, অর্থাৎ একটা মামলা কোন জায়গায় করবো, রাজশাহী জাজ কোর্টে এসে কোনো সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ আদালতে করব, না নাটোরে যে করব, এটা মোকদ্দমার স্থান নির্ধারণ। অর্থাৎ জমি সংক্রান্ত মামলা হলে জমি যেই জেলার আন্ডারে আছে সেই জেলায় মামলা করতে হবে, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। এখন রাজশাহীতে মনে করেন সম্পত্তি, আর কেউ যদি মামলা করে যে নীলফামারীতে, তাহলে জটিলতা তৈরি হবে না? কারণ ওই ওখানে কোর্টে এবং অ্যাডভোকেটদের কাছে রাজশাহী জেলার কাগজপত্র নাও থাকতে পারে, খতিয়ান অন্যান্য, অনলাইনে নতুন করে তুলতে হবে, ধারণাও কম থাকবে এবং জটিলতা তৈরি হবে। বিশেষ করে মামলা পরিচালনা করা যাবে, সমন জারি করতে সমস্যা হবে। তারপরে মামলা যখন আপনার হয়ে যাওয়ার পরে মামলা এক্সিকিউশন হবে, অর্থাৎ রায়ের বাস্তবায়ন করা হবে জারি মামলার মাধ্যমে, তখন নীলফামারী থেকে এসে রাজশাহীতে বাস্তবায়ন করা সমস্যা। তাই যে এলাকার সম্পত্তি সেই এলাকাতে মামলা হবে, এটা হচ্ছে কমন সেন্সের বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা 26, মোকদ্দমা দায়ের। দায়ের মানে ফাইলিং। তো কিভাবে একটা মামলা ফাইলিং হবে সেটা সম্পর্কে এখানে একটা সাধারণ একটা ধারণা দিয়েছে, কিন্তু আমরা অর্ডারে গিয়ে আরো ভালোভাবে জানবো। অর্ডার বলতে আদেশ, এখানে আদালতের আদেশ না, আইনের আদেশ। আমরা এর আগে দেখলাম যে আদালত কি দিতে পারে, রায় দিতে পারে, আদেশ দিতে পারে, ডিক্রি দিতে পারে, কিন্তু এখানে যে আদেশের কথা বলা হচ্ছে সেই আদেশটা হচ্ছে আইনের আদেশ, এটা আদালতের আদেশ না। 27 থেকে 32 সমন ও আবিষ্কার, 33 রায় ও ডিক্রি, এগুলো আপনারা একটু দেখে নেবেন, দেখলে আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 158 পর্যন্ত ধারা আছে। যদি যেগুলো গাঢ় করা আছে, দেখেন এখানে মামলা জারি করা, তারপরে এখানে আনুষঙ্গিক কার্যক্রম যেমন এই যে কমিশন বা কমিশনার নিয়োগ, কতিপয় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, বিশেষ কার্যক্রম যেখানে মধ্যস্থতা, সালিসি আপিলের মধ্যস্থতা, অতিরিক্ত কার্যক্রমের মধ্যে প্রয়োগ, গ্রেপ্তার, ক্ষতিপূরণ। দেখেন সিভিল মামলাতেও কিন্তু গ্রেপ্তার হতে পারে কোনো ব্যক্তি, তো সিভিল মামলায় কিভাবে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার করলে তাকে কিভাবে জেলে রাখা যাবে, এগুলো এখানে বলা আছে। আপিল, যেখানে মামলা হবে, মামলা রায় কারো পছন্দ না হলে আপিল করার তো বিধান থাকবেই। তারপরে রেফারেন্স, রিভিউ, রিভিশন, এগুলো আছে। তো এগুলো আমরা একে একে দেখব। এরপরে আমরা আরো একটি বিন্যাস দেখব, যে আদেশ বা প্রথম তফসিলে যে বিন্যাস আছে, প্রথম তফসিলের বিন্যাস। প্রথম তফসিলে আমরা যে আদেশগুলো আছে এবং আদেশের আন্ডারে যে বিধিগুলো আছে সেগুলো পড়ব। তা আদেশ যদি আমরা দেখি, তো এখানে টোটাল 51টি আদেশ আছে। এই 51 নম্বর আদেশটা আবার বাতিল করা হয়েছে, তাহলে ধরে নিই আমরা 50টা আদেশ কি বলবৎ আছে। তো এই আদেশের মধ্যে যেগুলো গাঢ় করা আছে সেগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন। যেমন মোকদ্দমার পক্ষসমূহ, একটা মামলায় বাদী বিবাদী হয়, তো পক্ষ কাদেরকে কিভাবে করতে হবে এবং মোকদ্দমার গঠন কি হবে, যেন তেন ভাবে আদালতে তার মামলা দায়ের করা যাবে না, তাহলে কিভাবে সাজাতে হবে সেগুলো বলা আছে। মোকদ্দমা দায়ের, রুজু ও দাখিল মানে কিভাবে মামলা দায়ের করতে হবে। আমরা একটু আগে 26 ধারাতে দেখলাম মোকদ্দমা দায়ের সংক্রান্ত ছোট্ট একটা বিধান থাকবে। আর এখানে আদেশ 4-এর মধ্যে কিন্তু মামলা দায়েরের বিস্তারিত আছে এখানে। তারপর 5-এ সমন ও নোটিশ ইস্যু ও জারি কিভাবে করতে হবে, ডিটেলস দেওয়া আছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন। বিন্যাসটা পড়লে আইনটাকে সহজ মনে হবে, এক পলকে আইনটা চোখে দেখতে পাবেন। আবার এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে মুলতবি, দেখেন এখানে মুলতবি, আদালতে আপনারা একটা কথা শুনবেন, জজ সাহেব দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন, এই কথাটা বলে, শোনেননি দেওয়ান ভাই সিনেমা নাটকে? আচ্ছা। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন এই কথা বলে। অ্যাডজর্ন মানে মুলতবি, স্থগিত করা হলো, হয়তোবা এটা আবার দুপুরে পরে শুরু হবে অথবা অন্য আগামী দিন শুরু হবে এরকম। তো এটারই বাংলা হচ্ছে মুলতবি বা স্থগিত। এটা 17 আদেশে আছে। প্রশ্ন আসতে পারে যে মুলতবি সংক্রান্ত বিধানসমূহ কত আদেশে আছে, উত্তর হবে 17। ঠিক আছে, তো আপনাদের এই যে বিন্যাসটা দিয়েছে এক পলকে আপনারা দেখতে পাবেন কোথায় কি আছে। তার মানে পুরো বই খোলার প্রয়োজন হবে না, এক পলকে দেখার জন্য আসলে এটা দেওয়া, যেন ওই ধারাভিত্তিক প্রশ্ন আসলে বা কোন আদেশ কোথায় আছে এই প্রশ্ন আসলে যেন সহজে বুঝতে পারেন একটু দেখলে। তারপরে আইনটা কিভাবে সিরিয়ালে সাজানো আছে, আইনের অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে সেগুলো বোঝা যাবে।
এরপরে গুরুত্বপূর্ণ একটা আমি দেওয়ানি আদালতের কার্যপদ্ধতি বা ফ্লো চার্ট দেওয়া আছে। একটা মামলা, দেওয়ানি মামলা বা সিভিল সুট ফাইলিং করার পর সেটা কিভাবে চলে সেটা আমি এখানে একটা কমপ্লিট চার্ট দিয়েছি। অনেক জায়গায় অনেক ভাবে চার্ট করা আছে, অনেকে একটা লাইনে চার্ট করে, আমার এখানে 3টা লাইনে চার্ট করা আছে। 3টা লাইনে চার্ট মানে একটা মামলার পরিণতি 3 ভাবে হতে পারে। মানে মনে করেন যে আমি রাজশাহী থেকে ঢাকা যাব। আমি রাজশাহী থেকে ঢাকা যাব, যেমন এই যে এই 25 সালে যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেই সময় কিন্তু আমি ঢাকায় ছিলাম, এবং ঢাকায় সরাসরি 2টা এমসিকিউ নিয়েছি, এবং আমি পরীক্ষার হলেও ছিলাম। তো এই যে ঢাকায় গেলাম, যে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, 2টা সরাসরি ক্লাস নিয়েছি, 2টা মডেল টেস্ট নিয়েছি। তো সেটা আমারও ভালো লেগেছে, যদিও কষ্ট হয়েছে, এবং স্টুডেন্টরা উপকৃত হয়েছে। তো এগুলো আমি চেষ্টা করবো আপনাদের সময়। তো এই উদাহরণ কেন দিচ্ছি, মনে করেন আমি যদি রাজশাহী থেকে ঢাকায় যাই তো আমার কয়েকটা পদ্ধতিতে ঢাকায় যেতে পারবো। 1 নম্বর সবচেয়ে সহজ পদ্ধতি, যদি বাই এয়ার যাই আমি, মানে উড়োজাহাজে করে চলে যাই, তাহলে খুব সহজেই আমি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। এবং আমি যেখানে আছি এখান থেকে আমার যে বিমানবন্দর সেইটা খুব বেশি দূরে না, 3 কিলোমিটারের মধ্যে আছে। এবং আমার স্টেশনটা 1.5 2 কিলোমিটারের মধ্যে আছে, 1.5 কিলোমিটারের মধ্যে রেলওয়ে স্টেশন এবং ঢাকা বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন একই জায়গায়। তাহলে আমি 1 নম্বর উড়োজাহাজে যেতে পারবো রাজশাহী থেকে ঢাকায়। 2 নম্বর আমি যদি মনে করি ট্রেনে যাব, তাহলে ট্রেনে যেতে পারো। 3 নম্বর আমি যেতে পারবো বাসে। তাহলে বেসিক যে 3টা যাওয়ার পদ্ধতি, এইটা আরো পদ্ধতি আছে, মোটরসাইকেলে যেতে পারি, প্রাইভেট কারে যেতে পারি, ট্রাকে যেতে পারি। তো সেগুলো আমি বলছি না। বাই এয়ার, আকাশপথে, বাই ট্রেন, রেলওয়েতে, আর বাই রোড। হ্যাঁ, তো এই 3টা ওয়েতে যেতে পারবো, তাই না দেওয়ান ভাই? হ্যাঁ স্যার, শুনতেছি। তো এই তো এই মামলা একটা করার পরে মামলা কোন কোন পথ দিয়ে যাবে, এইটা এখানে একটা চার্ট দেওয়া আছে একেবারে। আপনারা নোটে যেটা দেখছেন, আপনাদের কাছে নিশ্চয়ই নোট আছে প্রিন্ট করা। তো নোটে যে আচ্ছা। চার্টটা দেখছেন, এই চার্টটা এটা একটা কমপ্লিট চার্ট। এটা যদি মাথায় থাকে আপনার, মানে সিভিল মামলার যে পদ্ধতি সেটা আপনার অনেকটাই বুঝে যাবেন, মানে পথটা স্বচ্ছ হয়ে যাবে। যেমন ধাপ 1, আদেশ 4 অনুসারে সেরেস্তাদারের নিকট মোকদ্দমা দায়ের। সেরেস্তাদারকে সিভিল কোর্টে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে এজলাস মানে কোর্টরুম, আর আরেকটা হচ্ছে অফিস, যেটাকে বলে সেরেস্তা। হ্যাঁ, তো সেরেস্তার যে প্রধান তাকে বলে সেরেস্তাদার, আর এজলাসের যে প্রধান তিনি হচ্ছেন কোর্ট অফিসার বা প্রিজাইডিং অফিসার, মানে সরাসরি বিচারক। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ, এনারা হচ্ছেন লোয়ার কোর্টের বিচারক দেওয়ানি কোর্টের জন্য। আচ্ছা, তো কোর্টে বসার জন্য যিনি প্রধান তিনি বিচারক, এবং তাকে হেল্প করার জন্য আছে বেঞ্চ সহকারী, যেটাকে আমরা মানে পোশাকি ভাষায় বলি কি পেশকার। পেশকার শব্দটাই বেশি পরিচিত, আসলে পেশকারের ভালো নাম হচ্ছে বেঞ্চ সহকারী, যিনি মামলার গুলো আদালতে পেশ করেন, আদালতের সামনে তুলে ধরেন। এবং এই সেরেস্তার কাজগুলো হচ্ছে মামলা যখন ফাইলিং হবে, এটা ফাইলিং রেডি করা, তারপরে ফাইলিং রেজিস্টার মেনটেন করা, সমন জারির দায়িত্ব, অনেক কিছুই সেরেস্তায় হয়। অর্থাৎ আদালতের একটা হেল্পিং হ্যান্ড। এবং মামলাগুলোও ওই সেরেস্তায় থাকে, মানে রেকর্ড রুম হিসেবে কাজ করে চলমান মামলাগুলো। ধাপ 2, আদেশ 4 অনুসারে মোকদ্দমা গ্রহণ ও নম্বর প্রদান। তাহলে মোকদ্দমা কে গ্রহণ করবে? সেরেস্তাদার, এবং নম্বরে দিবে। আজকে আপনি যদি মামলা দায়ের করেন 2025 সালে, তাহলে একটা নাম্বার দিয়ে, পাবলিক দিয়ে 2025, মামলার প্রকৃতি লিখে দিবে অপ্র বা পারিবারিক, এইভাবে। ধাপ 3, আদেশ 5, সমন ইস্যু ও জারি। তাহলে 3 নম্বর ধাপে কি করতে হবে? সমন ইস্যু ও জারি করতে হবে। এখন সমন ইস্যু ও জারি করার পর 2টা ঘটনা ঘটতে পারে। সমন পাওয়ার পরে বিবাদী আদালতে আসতেও পারে, আবার নাও আসতে পারে। পাওয়ার পরে বিবাদী আদালতে আসতেও পারে, আবার নাও আসতে পারে, তাই না? আচ্ছা, ওমর ভাই লাইনে আসবেন। জি স্যার, জি সালাম আলাইকুম স্যার। জি
এই জায়গাগুলো বুঝতে পারছেন? জি স্যার, আমি তো মোটামুটি এটি নিয়ে স্যার আমার কর্ম স্যার। হ্যাঁ, তো এগুলো আপনার জি বোঝার স্যার, কথা। সঠিক আছে না, আমি কিনা মোটামুটি দেখবেন। হ্যাঁ, জি স্যার, জি জি জি। সঠিক বলছি তো আমি, নাকি? এটাই তো হয় না বাস্তবে। না স্যার, না না, একেবারে না। যেটা যা 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 করতে হয়, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে অগ্রসর দেব বিচার পর্যন্ত। আচ্ছা, তো সমন জি স্যার। সমন মানে নোটিশ। একটা জি মামলা করে বাদী, একটা মামলা করে বাদী। এখন বাদী মামলা করলে বিবাদীকে তো জানাতে হবে যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আসেন আদালতে, আপনার যদি কোনো দাবি টাবি থাকে আপনি লিখিত জবাব দেন, তাই না? জি স্যার, জি এ- তো এই সমন মানে নোটিশ, নোটিশের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে। তারপরে যদি বিবাদী সমন পাওয়ার পরে বা নোটিশ পাওয়ার পরে, চিঠি পাওয়ার পরে যদি মনে করে আমি আদালতে আসবো, এসে কন্টেস্ট করব, তাহলে সে হাজির হবে। তাহলে, আর যদি মনে করে যে না আমি আসবো না, এই মামলার সাথে আমার খুব একটা ইন্টারেস্ট নাই, বাদী পারলে সে কি করে নিক, ফাঁকা ফিল্ড বা মাঠ, ফাঁকা মাঠে সে গোল দিয়ে দিক। মানে ফুটবল খেলায় দেখবেন যে মাঠ যদি ফাঁকা থাকে গোল দেওয়ার সুবিধা হয়। তো বিবাদী যদি আদালতে না আসে তাহলে ফাঁকা মাঠ একা একা গোল দিয়ে দিবে বাদী। তো ডান পাশে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ধাপ 4, আদেশ 9 বলা হচ্ছে বিবাদী গড়হাজির। গড়হাজির মানে উপস্থিত না হওয়া, অ্যাবসেন্ট বা অনুপস্থিত। তাহলে বিবাদী যদি অনুপস্থিত হয় তাহলে ধাপ 5-এ আদেশ 18 অনুসারে একতরফা শুনানি বা সাক্ষ্য গ্রহণ হবে। এটাকে বলে এক্সপার্টে হিয়ারিং। এক্সপার্টের বাংলায় হচ্ছে একতরফা শুনানি। একতরফা মানে ওই বিবাদী নাই, শুধুমাত্র একাই খেলাধুলা করছে কে, বাদী। আদালতে বাদীর বক্তব্যই শুধু শোনা হচ্ছে। তাহলে বাদীর বক্তব্য কিন্তু হবে, তার মানে বাদী যেটা বলতে চাচ্ছে সেটা একতরফা বলবে। বাদীর পক্ষে সাপোর্টিং একজন নিরপেক্ষ সাক্ষী নিয়ে আসবে, সেও বলবে। এবং এই অন্তত দুইজন সাক্ষী, যেটা বাদী এবং বাদীর এলাকার একজন নিরপেক্ষ সাক্ষী, দুইজনের সাক্ষী শোনার পরে তারপরে আদালত কি করবে? একতরফা আদেশ জারি, অর্থাৎ আদেশ 20 অনুসারে রায় প্রচার করবে বা একতরফা আদেশ দিয়ে দিবে 6 নম্বর ধাপেই। 6 নম্বর ধাপে যদি আদেশ দিয়ে দেয়, তারপরে কিন্তু মামলার কি হয়ে যাবে? ডিরেক্ট লাভ দিয়ে 14 নম্বর ধাপে চলে যাবে। আদেশ 20, ডিক্রি প্রস্তুত। দেখেন খুব সহজ। যদি বিবাদী না আসে এবং মাঠ ফাঁকা থাকে তাহলে বাদী খুব দ্রুতই 1, 2, 3, 4, 5, 6 এবং এই 6 নম্বর ধাপে আদেশ পেয়ে গেল, এবং 7 নম্বর ধাপে এসে ডিক্রি প্রস্তুত হয়ে যাবে। তো একতরফা ডিক্রি হলে, আপনার আদেশ হলে, এই 14 নম্বর ধাপটা কিন্তু 7 নম্বর ধাপ হয়ে গেল। তাহলে ডিক্রি প্রস্তুত হয়ে গেল। তার মানে জাস্ট 7টা স্টেপেই আপনার ডিক্রি প্রস্তুত হয়ে যাবে, 7টা ডেটেই মামলা শেষ হয়ে যাইতে যেতে পারে। এই হচ্ছে একতরফা। এরপরে যদি ডান দিকে আমরা দেখি, ডান দিকে মনে করেন ধাপ 4, আদেশ 9 অনুসারে বিবাদী হাজির হলো, মানে বিবাদী এবার কি করবে? খেলাধুলায় অংশগ্রহণ করবে। তাহলে বাদী একা আর গোল দিতে পারবে না মাঠে। কি হবে? এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে, কন্টেস্ট হবে। ধাপ 5, লিখিত জবাব দাখিল। এখানে বিবাদী আদালতে আসবে, আদালতে আসার পরে তার পক্ষে লিখিত জবাব দাখিল করবে। তার মানে বাদী কিন্তু আর্জি দাখিলের মাধ্যমে মামলা ফাইলিং করে, মামলা শুরু হয়। তাহলে বাদী দিবে আর্জি আর বিবাদী দিবে লিখিত জবাব, আর্জির পাল্টা দাবি, এবং বলবে যে বাদী যা কিছু বলছে সব মিথ্যা, কোনো কিছু সঠিক না, ভিত্তিহীন। বরং সঠিক কথা, প্রকৃত ঘটনা হচ্ছে এরকম বলে বিবাদী তার মতো করে সে লিখে দিবে। এগুলো সব অ্যাডভোকেটরা বিবাদী বা বাদীর পক্ষে আমরা রেডি করি। এরপরে লিখিত জবাব দেওয়ার পরে আদালতের কাছে এবার দুইটা জিনিস থাকলো, একটা বাদীর আর্জি এবং অপর পক্ষে বিবাদীর লিখিত জবাব। তাহলে দুইটা জিনিস হলো। তার মানে এবার দুইটা নিয়ে বিশ্লেষণ হবে। এই বিশ্লেষণের আগে আদালত দেখবে দুই পক্ষ তো আসছে, এবার দুই পক্ষকে একটা সুযোগ দেওয়া হোক। কি সুযোগ? আপনারা আপোষ করে নেন। ধাপ 6, এটা ধারা 89A, 89B এই অনুসারে এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রিসলিউশন বলা হয়। মানে আদালতের বাইরে বা আদালতের ভেতরে মামলায় কন্টেস্ট না করে আদালতের যে প্রপার প্রসিডিউর সেটার বাইরে এসে আপনারা আপোষ করে নেন। যদি আপোষ করে নেন তাহলে খুবই ভালো হয়। এবার যদি মনে করেন যে ধাপ 7, এডিআর সফল হলে, মানে দুই পক্ষ রাজি হয়ে গেছে, দুই পক্ষের আইনজীবী বসে, বা আমরা যখন দেখবো ধারা 89A, B, C
সেগুলোতে দেখবো যে সোলেনামা বা এডিআর কিভাবে হয়, এডিআর মধ্যস্থতার মাধ্যমে হয়, সালিসের মাধ্যমে হয়। তো সেটা কিভাবে হতে পারে, কারা করবে, যেটাই হোক না কেন আমরা পরে দেখবো। কিন্তু যদি এডিআর সফল হয়, মানে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন যদি সম্ভব হয়, অল্টারনেটিভ কেন বলা হচ্ছে, বিকল্প কেন বলা হচ্ছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিরোধ মানে মামলা, আর বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে আদালতের বাইরে গিয়ে বা আদালতের মাধ্যমে ছাড়াই নিজেরা নিজেরাই সমাধান করে নেওয়া। তো এটা যদি হয় তাহলে সোলেনামা দাখিল করবে হয় বাদী পক্ষের আইনজীবী অথবা বিবাদী পক্ষের আইনজীবী, এবং উভয় পক্ষেরই স্বাক্ষর থাকবে এবং উভয় পক্ষেরই স্বার্থ এখানে নিহিত থাকবে। বাদীরও কিছু লাভ থাকলো, বিবাদীরও লাভ থাকলো, মানে দুই দুই পক্ষই জিতে গেল, মানে খেলা ড্র হয়ে গেল। এবার খেলা কি হয়ে গেল, ড্র হয়ে গেল। খেলা যদি ড্র হয়ে যায় তাহলে দুই পক্ষই জিতে, দেওয়ান ভাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এবার ধাপ ৮, আদেশ ২০, সোলে মূলে আদেশ। তার মানে সোলেনামা দাখিল করার পরে আদালত সোলে মূলে আদেশ দিয়ে দিবে। এর আগে যেমন রায় প্রচার বা একতরফা আদেশ দিল, এবার সোলে মূলে আদেশ, অর্থাৎ এই সোলেনামায় আইনজীবীরা যা যা লিখে দিবে এবং উভয় পক্ষ বাদী বিবাদী যেটা সই করে জমা দিবে সেটাই কি করে দিবে, আদালত ওইভাবে আদেশ দিয়ে দিবে। এরপরে দেখেন, এই যে আদেশ হলো, এই আদেশ মূলে কি হবে, ডিক্রি প্রস্তুত হবে। দেখেন এই দিক দিয়ে তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে এই ৮ নম্বরে সোলে মূলে আদেশ হয়ে গেল, এবং ৯ নম্বর পয়েন্টে এসেই কি হয়ে যাবে, ডিক্রি প্রস্তুত হয়ে যাবে। তার মানে যদি সোলেনামা হয় ৯টা স্টেপে মামলা শেষ হয়। আর এর আগে আমরা দেখলাম একতরফা হলে ৭ আর ১-এ ৮টা স্টেপ, ৬ আর ১-এ ৭টা স্টেপে মামলা শেষ। এটা বুঝতে পারছেন একতরফা কি এবং সোলেনামা কি, বা হ্যাঁ আপোষ সূত্রে ডিক্রি কি। সোলে মানে আপোষ বা উভয় পক্ষের সম্মতি সূচক ডিক্রি। তার মানে দুইজনই কিন্তু রাজি আছে, তাই দুইজনই জিতে গেল। তাহলে প্রথমত বিবাদী আসলো না, একতরফা ফাঁকা মাঠে গোল দিয়ে দিল বাদী। তার মানে ৭ নম্বর স্টেপে মামলা শেষ। এবার যদি বিবাদী আসে, এসে যদি তাদের মধ্যে একটা কি বনিবনা হয়ে যায়, তাদের মধ্যে একটা আপোষ হয়ে যায়, তাহলে এটাকে সোলে বলে বা সোলে নামা দাখিল করে, সোলে মূলে আদেশ হয়। তারপরে এই সোলের ভিত্তিতে ডিক্রি তৈরি হয়। এটা ৮ আর ১-এ ৯ নম্বর স্টেপে মামলা শেষ হয়ে যাবে। তাহলে এই দুইটাই কি সহজ পদ্ধতি মামলা শেষ করার। এরপরে আমরা চলে যাই, যদি সোলে সম্ভব না হয় তাহলে কি হবে। দেখেন ধাপ ৭, এডিআর ব্যর্থ হলে, মানে এডিআর এর জন্য ডেট দিল কিন্তু এডিআর ব্যর্থ হয়ে গেল, মানে দুইজন রাজি হলো না মেনে নিতে, কেউ কাউকে মানছে না। বাদী বলছে না আমি সঠিক, বিবাদী বলছে আমি সঠিক। বাদী বলছে না আমি এটা ছাড়বো না, বিবাদী বলছে আমি ছাড়বো না। তাহলে কি হবে, মামলাটা সাক্ষীর জন্য যাবে এবং কন্টেস্ট হবে। তাহলে আদেশ ১৪ অনুসারে বিচার্য বিষয় বা ইস্যু গঠন করা হবে। বিচার্য বিষয় বা ইস্যু গঠন করা হয়। ইস্যু বা বিচার্য বিষয়ে মানে কি কি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে, মানে এখানে কি কি সমস্যা নিয়ে এসেছে, বাদী কি সমস্যার কথা বলছে, বিবাদী কি বলছে, এই দুইটা মিলে ইস্যু গঠন করা হবে। যেটা ক্রিমিনাল মামলায় চার্জ গঠন করা হয় এবং জিজ্ঞাসা করা হয় আপনি এত তারিখে এতটার সময় এই জায়গায় এই কাজটি করেছেন, অতএব আপনি এই আইনের এত ধারা মতে কি করে অপরাধ করেছেন, আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, বলেন আপনি দোষী না নির্দোষ, সেটাকে চার্জ গঠন বলে। এটার পরে সাক্ষী শুরু হয়। তো ক্রিমিনাল মামলায় চার্জ গঠন হয়, ঠিক তার অল্টারনেটিভ হিসেবে সিভিল মামলায় হয় বিচার্য বিষয় বা ইস্যু গঠন। ইস্যু গঠন হলে ইস্যুতে লেখা থাকে যে কি কি বিষয় সাক্ষ্য নেওয়া হবে এবং এই মামলার বিষয়বস্তু কি, আসলে কি নিয়ে তারা এসেছে। আদালত নিজের মতো করে একটা লিস্ট তৈরি করেন এবং এই লিস্টের আলোকেই মামলা পরবর্তী স্টেপে চলে যায়। এবার ধাপ ৮, আদেশ ১১ অনুসারে আবিষ্কার বা ৩০ ধারা তদবির বলা হয়। ৩০ ধারা তদবিরটা হচ্ছে ইস্যু গঠনের পরে আদালত যদি বলে যে এই যে ইস্যু গঠন করলাম এই ইস্যুটা কি ঠিক আছে, যদি ঠিক না করে, ঠিক না থাকে, আপনারা কিছু লিস্ট দিতে পারেন ইস্যু, ইস্যুর সাথে অ্যাড করার জন্য। এটাকে ৩০ ধারা তদবির করে। আমি বাস্তবে কোনো আইনজীবীকে, বাদী বিবাদী কোনো আইনজীবীকে, আমি সিনিয়রের আন্ডারে ছিলাম, আমি নিজেও কখনো ৩০ ধারা তদবির নিতে দেখিনি। অর্থাৎ আইনজীবীরা নিজেরা কোনো প্রশ্নমালা রেডি করে দেয় না আদালতকে যে বিচার্য বিষয় এর সাথে অ্যাড করার জন্য। অর্থাৎ এটা একটা ডেট বা দুইটা ডেট থাকে, তারপরে এমনি এর পরের ধাপে চলে যায়। ধাপ ৯, আদেশ ১৮, এইচডি। এইচডির পূর্ণরূপ যদি বলি, এস এ হচ্ছে সেটলিং আর ডিতে হচ্ছে ডেট, সেটলিং ডেট মানে এইচডি। ওই কজ লিস্টে দেখবেন এইচডি লেখা থাকে ইংরেজিতে অথবা বাংলায়।
এটাকে বলা হচ্ছে তারিখ নির্ধারণ। কিসের তারিখ? এটা শুনানি কবে শুরু হবে সেটার তারিখ। এইচডি তে অনেক সময় 2, 3, 4, 5 ডেট চলে যেতে পারে, অনেক সময় 2, 3, 4 বছরও চলে যেতে পারে এইচডি তে মামলা পড়ে থাকবে। কেন? যদি ওই কোর্টে মামলার চাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা চূড়ান্ত শুনানির জন্য নিতে পারবে না। হ্যাঁ বাসাদ ভাই, সবকিছু ঠিক আছে? জি স্যার, জি, সবকিছু ঠিক আছে। আগের 40 মিনিট আপনাকে দেখি নাই, না ভিন্ন নামে ছিলেন? না না স্যার, আসলে অনুপস্থিত ছিলাম আমি। সন্ধ্যার পর টিউশনি করাই তো, টিউশনি থেকে এসে পরীক্ষা দিলাম আর কি, পরীক্ষার পরে জয়েন করলাম। না আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি এরকম যে পরীক্ষার দিন যদি পরীক্ষা দিতে দেরি হয় আমাকে নোটিশ দিবেন, যে আমার পরীক্ষা দিতে একটু দেরি হবে বা একটু দেরিতে নিলে সুবিধা হয়, তখন তার জন্য আলাদা ব্যবস্থা করে দিব আমি। ঠিক আছে, আমাকে জানাতে হবে। অসুবিধা ঠিক হলে আছে। আমাকে জানালে আমি কোনো ব্যবস্থা করে দেবো যেন অসুবিধা কমানো যায়। তো ঠিক আছে, ভিডিও দেখে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন। আমি যেটা পড়াচ্ছি, দেওয়ানি আদালতের কার্যপদ্ধতি ফ্লো চার্টের মাধ্যমে। মামলা দায়ের হবে, মামলা গ্রহণ করে নম্বর দিবে, তারপরে সমন বা নোটিশ ইস্যু হবে এবং সেটা জারি হবে। জারি হওয়ার পর যদি বিবাদী গড়হাজির থাকে, আদালতে না আসে, তাহলে ফাঁকা মাঠ, বাদী একাই গোল দিয়ে দিবে, অর্থাৎ একতরফা শুনানি ও বা সাক্ষ্য গ্রহণ হবে এবং সেই অনুসারে একতরফা আদেশ বা রায় দিয়ে দিবে। এবং একতরফা রায় ও আদেশ 6 নম্বর স্টেপে হয়ে যাচ্ছে এবং এরপরে এই 7 নম্বর স্টেপে এসেই ডিক্রি প্রস্তুত হয়ে যাবে। তার মানে একতরফা হলে সবচেয়ে দ্রুত এবং সহজে মামলা শেষ হয়, নির্বিঘ্ন, বাধা দেওয়ার কেউ নাই। এখন যদি বাদী চলে আসে, অর্থাৎ বাদী হাজির হয়, তাহলে বাদী লিখিত জবাব দিবে, দিয়ে আর্জির বিরোধিতা করবে, বলবে আর্জিতে সব ভুল আছে, মিথ্যা আছে, অস্বীকার করছি, বরং সঠিক ঘটনা বা প্রকৃত ঘটনা এরকম বলে তার মতো করে আবার বিবাদী বক্তব্য পেশ করবে, যেটাকে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট বলা হয়। লিখিত জবাব দেওয়ার পর আদালত বলবে ঠিক আছে, বাদী আপনি তো আর্জি দিয়ে আপনার বক্তব্য দিয়েছেন, আর বিবাদী লিখিত জবাব দিলেন, আচ্ছা দুইটা থাকলো, এবার আপনারা দেখেন তো নিজেরা সমাধান করতে পারেন কিনা, যেটা বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন। যদি সেটা সফল হয়, তাহলে উভয় পক্ষ মিলে একটা মানে আপোসনামা দাখিল করবে। আপোসনামারই অপর নাম হচ্ছে সলেনামা। তো এই সলেনামা অনুসারে আদালত আদেশ দিয়ে দিবে, যেটা সলে মূল্যে আদেশ বা মানে এই আপোস সূত্রে আদেশ বা সন্তুষ্টিমূলক আদেশ, যেটাই বলি না কেন। তো এই যে আপোস মূল্যে আদেশ হলো, সেটা 8 নম্বর স্টেপে এবং 9 নম্বর স্টেপে এসে কি হয়ে যাবে, ডিক্রি প্রস্তুত হয়ে যাবে। তার মানে একতরফা থেকে সলে হলে একটু সময় বেশি লাগে। এরপরে যদি আমরা দেখি যে এডিআর বিফল হলো, মানে ব্যর্থ হলো, এডিআর মানলো না, সেই ক্ষেত্রে বিচার্য বিষয় গঠন হবে। আপনার ক্রিমিনাল মামলায় যেমন চার্জ গঠন হয়, তেমনি সিভিল মামলাতে এর পরিবর্তে বিচার্য বিষয় বা ইস্যু গঠন হয়। ইস্যুতে বাদীর আর্জি এবং বিবাদীর যে লিখিত জবাব, তার ভিত্তিতে আদালত কিছু প্রশ্ন তৈরি করেন, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন সাক্ষ্যের মাধ্যমে, এবং তার মাধ্যমে আদালত রায় এবং ডিক্রি দেয় যে কার পক্ষে যাবে। তারপরের স্টেপ 8 নম্বরে আবিষ্কার বা 30 ধারা তদবির। এখানে বলা হচ্ছে যে কিছু প্রশ্নমালা দিতে আহ্বান করা হয়, যে বাদী এবং আসামি পক্ষকে, বাদী এবং বিবাদী পক্ষকে, যে এই যে বিচার্য বিষয়, এখানে যদি কোনো কিছু বাদ পড়ে বা আপনারা মনে করেন আরো কিছু অ্যাড করা দরকার, সেগুলো আপনারা প্রস্তাব করতে পারেন প্রশ্নমালা আকারে। তো বাস্তবে আমি খুব একটা এই 30 ধারা তদবির গ্রহণ করতে কাউকে দেখিনি, মানে প্রশ্নমালা দাখিল করে না। বিচার্য বিষয় আদালত যেটা মনে করেছে সেটাই ঠিক। এরপরে 9 নম্বর স্টেপে আদেশ 18 অনুসারে যেটা হয়, এসডি বা তারিখ নির্ধারণ করা হয়। এসডি বা তারিখ নির্ধারণে অনেক কয়েকটি ডেট পড়ে থাকতে পারে, কারণ চূড়ান্ত শুনানির জন্য এরপরে স্টেপ ধাপ 10, আদেশ 18, পিএইচ বা ইংরেজিতে বলা হচ্ছে প্রিয়াম্পটরি হিয়ারিং, আমরা পরের দিকে দেখব। চূড়ান্ত শুনানি বা সাক্ষ্য গ্রহণ শুরু হয় এখানে। তো এখানে এসে মামলার বাদী পক্ষ আগে সাক্ষ্য দিবে, তারপর বিবাদী পক্ষের আইনজীবী বাদী পক্ষকে জেরা করবে, তারপরে বিবাদী পক্ষ আবার সাক্ষ্য দিবে, আর বাদী পক্ষের আইনজীবী আবার তাদেরকে সাক্ষ্য মানে জেরা করবে। এটাই হচ্ছে নিয়ম সিভিলের ক্ষেত্রে। তারপরে প্রথমে যে সাক্ষ্য গ্রহণ হয়ে গেল, ধাপ 11তে হচ্ছে এফপিএইচ বলা হয়, মানে ফাইনাল মানে প্রিয়াম্পটরি হিয়ারিং বা অধিকতর শুনানি বা সাক্ষ্য গ্রহণ। অর্থাৎ এক ডেটে তো আর সাক্ষ্য গ্রহণ শেষ হয় না, অনেকগুলো যদি পিডাব্লিউ ডিডাব্লিউ থাকে, সেই ক্ষেত্রে বাদী পক্ষের
সাক্ষ্য বিবাদী পক্ষের সাক্ষী আলাদা আলাদা দিনও নেওয়া হতে পারে। তো একবার যদি সাক্ষ্য শুরু হয় তাহলে পিএইচ থেকে সেটা অটোমেটিক এফপিএইচ এ চলে যায়। মানে ওই সাক্ষ্য গ্রহণ পর্যায় দুইটা, একটা পিএইচ একটা এফপিএইচ। প্রথম যেটা থাকে সেটা পিএইচ, আর এর পর ডেট থেকে সবগুলো এফপিএইচ। মানে সাক্ষ্য গ্রহণই বলা যায়, যেটা চূড়ান্ত বা অধিকতর। আচ্ছা, এখানে এইচডি তে বেশি দিন মামলাটা ঝুলে রাখার কারণ হচ্ছে পিএইচ এ স্লট ফাঁকা থাকে না। আগে 5টার বেশি মামলা রাখা যেত না, কিন্তু সিপিসি সংশোধন হয়ে এবার মামলার সংখ্যা বেড়েছে, যেটা আমরা দেখতে পাবো। তো যেহেতু সিভিল মামলা বড় হয়, সিভিল মামলা জটিল হয়, সিভিল মামলার সাক্ষ্য গ্রহণ সময় সাপেক্ষ, তাই আদালত একদিনে, এমনিতেই তো অন্যান্য মামলা থাকেই, এর উপরে আবার পিএইচে যদি বেশি মামলা রাখা হয় তাহলে কিন্তু একদিনে মামলা শেষ করতে পারবেন না। মানে ওই কোর্ট যদি রাত 10টা পর্যন্তও চলে, তারপরেও ওই ধার্য তারিখের যে মানে কজ লিস্টের বা একটা দিনের যে তালিকা আছে, কজ লিস্ট বলা হয় যেটা, মানে দিনের তালিকা, ওই তালিকা যে মামলাগুলো আছে সেগুলো শেষ করা যাবে না। সাধারণ মামলা আছে, পিএইচ মামলা, সবকিছু মিলে আরো অনেক বাড়তি কি থাকে, পিটিশন থাকে, অনেক আবেদন থাকে, সেগুলো শোনার পরে শেষের দিকে হয় সাক্ষ্য। তারপরে আবার আর্গুমেন্ট থাকে। যেমন এরপরে ধাপ 12তে হচ্ছে আদেশ 18, আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। আর্গুমেন্ট যুক্তিতর্ক উভয় পক্ষই বলার সুযোগ দেওয়া হয়। প্রথমে বাদী বলবে, তারপর বিবাদী পক্ষের আইনজীবী বলবে। তারপরে ধাপ 13, এরপরে আদালতের কাছে কি আছে, আর্জি আছে, লিখিত জবাব আছে। আদালতের কাছে যে বাদী পক্ষের জবানবন্দি জেরা, বিবাদী পক্ষের জবানবন্দি জেরা। এরপরে আরো যদি প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট তারা জমা দিয়ে থাকে স্বাক্ষর সময়, সেটা কি হয়, এক্সিবিট হয় বা প্রদর্শনী করা হয়, যেটা ওই মামলা নথিতে থাকে। সব কিছু বিবেচনা করে আদালত কি করেন, রায় প্রচার করেন। 13 নম্বর স্টেপে এসে রায় প্রচার করেন, এবং ফাইনালি 14 নম্বর স্টেপে যে ডিক্রি প্রস্তুত হয়। তাহলে যদি মামলা কন্টেস্ট হয়, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14টা স্টেপে মামলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই 14টা স্টেপ শেষ করতেও কোনো কোনো মামলায় 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছরও চলে যায়। তো কে কত দ্রুত মামলা শেষ করছে বা কে কত ডিলে করছে, এগুলো আমরা জানতে পারবো। ওই যে 17 আদেশের একটা খেলা আছে, কি, অ্যাডজর্নমেন্ট, মানে মুলতবি, কে কত মুলতবি নিতে পারে। আদালত আবার নিজে থেকেও মুলতবি দেয়। আইনের ভেতরেও মুলতবি আছে, আইনের বাইরেও মুলতবি আছে। আবার কোনো কারণে কোর্ট বন্ধ থাকলে, অ্যাডভোকেট মহোদয় মারা গেলে কোর্ট রেফারেন্স হয়, তো সেটার কারণে কোর্ট না চললেও আবার এমনিতে ডেট পড়ে। আর এমনিতে সিভিল মামলার যেটা চাপ থাকে, 2-3 মাস পর পর ডেট পড়ে। তো বছরে 2-3টা ডেট পাওয়া যায়। এভাবে মামলা একটার পর একটা স্টেপে সহজে যায় না, অনেক সময় লাগে। আবার কোনো কোনো মামলায় যদি বিবাদী বেশি হয়, তাহলে সমন জারি করতে কিন্তু 5 বছর চলে যায়। আমার কাছে এরকম মামলা আছে, যে অপর একজন আইনজীবী মামলা ফাইলিং করেছেন, 12-13 বছর ধরে সমনই জারি হয়নি। তারপরে ওই মামলাটা আমার কাছে এনওসি দিয়ে আসলো। আসার পরে আমি খুঁজে বের করলাম কি সমস্যা। দেখলাম যে বিবাদী 2-3টা মৃত্যুবরণ করায় তাদের বিরুদ্ধে সমন জারি করা যাচ্ছে না। মৃত ব্যক্তির বিরুদ্ধে তো আর সমন জারি হবে না। আগের আইনজীবী লক্ষ্যই করেনি, সমন জারি সমন জারি। এদিকে সেরেস্তা বা পেশকার এগুলোও কিছু লক্ষ্য করেনি। পরে আমার কাছে আসার পর আমি বললাম আপনার মামলা গ্রহণ করব, কিন্তু মামলা নেওয়ার আগে আমি 2,000 টাকা নিব। কেন? আপনার মামলা কি পর্যায়ে আছে স্টাডি করার জন্য। কোর্টে বসে থেকে আমি 3-4 দিন সেটা স্টাডি করলাম। মামলা এরকম মোটা, মানে নথি। তো এটা পড়ে দেখার পরে সমস্যা খুঁজে বের করে সেটা স্টেপ নিলাম, এবং 2-3 ডেটেই মামলার সমন জারি হয়ে গেল, পরবর্তী স্টেপে চলে গেল। আচ্ছা, এবার দেখেন সিপিসির যে পরিচিতি, আমরা প্রতিটা আইনের মধ্যে পরিচিতি রাখছি, এখানেও আছে। দেওয়ানি কার্যবিধি 1908 2টি অংশে বিভক্ত একটা ধারা, এবং অন্যটাতে তফসিল যেখানে আদেশ ও বিধি আছে, যেটা আমি প্রথমে বলেছি। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইন। সর্বপ্রথম এই আইনটি কোডিফাইড করা হয়, মানে আইন রূপে এটা বিন্যস্ত করা হয়, একত্রিত করা হয় 1859 সালে। এই প্রশ্নটা কিন্তু এসেছে এর আগে। 1859 সালে সর্বপ্রথম কোডিফাইড করা হয়, এবং এই আইনটা কিন্তু আমরা যেটা ব্যবহার করছি, মানে পড়ছি বা আমরা যেটা ব্যবহার করছি, সেটা 1908 সালের আইন। এটাকে আমরা আঁকড়ে ধরে আছি এখন পর্যন্ত। এটাকে ব্যাপকভাবে অ্যামেন্ডমেন্ট করিনি বা রিপিল করে এই আইনটাকে বাদ দিয়ে নতুন আইন আমরা নিয়ে আসতে পারিনি। এই আইনটা প্রণয়ন, পাস বা প্রকাশ করা হয় 21শে মার্চ 1908। এই আইনটা কার্যকর বা বলবৎ বা ইফেক্টিভ হয় হচ্ছে 1লা জানুয়ারি
নয়, মানে পরের বছর। এবং এই আইনটার সংশোধনী 1917 সালে, সর্বশেষ সংশোধনী 1917 সাল ছিল, কিন্তু রিসেন্টলি আমরা জানি সিপিসি অ্যামেন্ডমেন্ট হয়েছে 2025 সালে। তাহলে আমরা যদি সর্বশেষ সংশোধনী বলি তাহলে 2025 সাল, আর যদি সর্বশেষ দুইটি সংশোধনের কথা বলি তাহলে 17 বছরে, 17 সালের পরে আবার 2025 সালে হলো। দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2025, যেটার গেজেট প্রকাশ হয়েছে 8 মে 2025। পদ্ধতিগত আইন, এই আইনটি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। আইনের মধ্যে কিন্তু প্রসিডিউর কথা আছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তার মানে আইনের মধ্যে প্রসিডিউর কথা আছে, তার মানে এটা একটি প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন, যেটাকে আবার অপর নাম অ্যাডজেক্টিভ ল। এটাতে প্রস্তাবনা আছে, মোট খণ্ড বা অধ্যায় আছে 11টি, মোট ধারা আছে 158টি, আদেশ আছে 51টি, এবং আদেশের মধ্যে অসংখ্য বিধি আছে, কোন কোন আদেশে 100-র বেশি বিধি আছে। তবে আমরা অতগুলো পড়বো না, আমরা মাত্র 167টি বিধি পড়বো। সাজেশনে যেটা দেখিয়েছি সেটাই আমার নোটের মধ্যে আছে, এর বাইরে দরকার নাই। বর্তমানে বলবৎ তফসিল আছে মোট 3টি। ধারাসমূহ সংশোধন করতে পারে শুধুমাত্র জাতীয় সংসদ, মানে পার্লামেন্ট। প্রথম তফসিলের আদেশ ও বিধিসমূহ সংশোধন করতে পারে জাতীয় পার্লামেন্ট। এর পাশাপাশি সুপ্রিম কোর্টও এই আদেশ এবং বিধিসমূহ সংশোধন করতে পারেন। ধারা ও বিধির মধ্যে অসামঞ্জস্যতা যদি দেখা দেয়, তাহলে ধারার যে বিধান সেটাই বহাল থাকবে, মানে একই কথা ধারাতে আছে, আবার এই কথাটা বিধিতে আছে কিন্তু অন্যরকম। তাহলে বিধিটা বাতিল, ধারাটাই কি থাকবে, বহাল থাকবে, মানে ধারার এখানে প্রভাবটা বেশি বিধির থেকে, মানে ধারার বিধানটা খুবই স্ট্রং। ধারাতে আসলে মূলনীতিগুলো আলোচনা করা হয়েছে, আর আদেশ ও বিধির মধ্যে পদ্ধতি বলা আছে যেটা কিভাবে করতে হবে। অ্যাডভোকেটের জন্য শিক্ষণীয় বিষয়, আদালতের জন্য অনুসরণীয় বিষয়। দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে দুই ভাগে ভাগ করা হয়, প্রধানত দুই ভাগে। এক হচ্ছে স্থানীয় এখতিয়ার, আর একটা হচ্ছে আর্থিক এখতিয়ার। অর্থাৎ কোন স্থানের মামলা হবে, সেটা যে স্থানে জমি বা যে স্থানে বাদী বা বিবাদী বসবাস করে সেখানে। আর আর্থিক এখতিয়ার মানে এই যে মামলা হচ্ছে, এই মামলার মূল্য কত, একটা জমি নিয়ে যদি মামলা হয়, এই জমিটার মার্কেট প্রাইস কত, বা একটা দলিল বাতিলের মামলা হলে সে দলিলের মূল্য কত দেওয়া আছে, এটসেট্রা এটসেট্রা। তো আর্থিক এখতিয়ার বা ক্ষমতা এবং স্থানীয় এখতিয়ার আলাদা আলাদা আছে, এবং এর উপর ভিত্তি করে মামলাটি কোন আদালতে ফাইলিং করতে হবে সেটার একটা নির্দেশনা আছে, যেটা আমরা আজকে পড়বো কিছুক্ষণ পরেই। আমরা একটু আগে বিন্যাস, এই ফ্লোচার্টের মধ্যে পিএইচ শব্দটা পড়লাম। পিএইচ মানে প্রিএম্পটরি হিয়ারিং, মানে চূড়ান্ত শুনানি। আর আরেকটা শব্দ পড়লাম একতরফা, এটার ইংরেজি হচ্ছে এক্স পার্টে। এই শব্দটা কিন্তু সিনিয়র কাছে শুনবেন, আমি প্রথমে ঘটে দিয়ে যখন আমি জুনিয়র, এক্স পার্টে, এইটা এক্স পার্টে হবে, এক্স পার্টে হবে, এরকম শব্দ পায়। তো এটা বুঝতে পারে না, সিনিয়রকে বললেও খুব একটা বুঝতে পারতাম না। সিনিয়র মানে খুব দ্রুত আহ, সেভাবে ব্যাখ্যা করতেন না। তারপরে আমি মূলত প্রথমে আমি যিনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন এই ধরনের একজন সিনিয়রের কাছে ছিলাম দীর্ঘ কয়েক বছর। তারপরে আমি যখন ধীরে ধীরে ক্রিমিনালের পাশাপাশি সিভিলের প্রতি আমার ইন্টারেস্ট বাড়তে শুরু করলো, তখন আমি একাধিক সিভিল লয়ারের শরণাপন্ন হই মামলার জন্য। বর্তমানে আমি আলাদাভাবে মামলা করছি, একক সেরেস্তা। আমার আন্ডারে একজন জুনিয়র আছে, একাধিক জুনিয়র হওয়ারও সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমার কোনো সহকারী নেই, মানে যেটাকে মুহুরি বলে, তবে মুহুরি নেওয়ারও আমার সম্ভাবনা আছে, এবং অফলাইনে কোচিং করারও পরিকল্পনা করছি। তাহলে আরো বেশ কিছু স্টাফ আমার লাগবে। তো আপনাদের দোয়ায় টিকে আছে, এখন পর্যন্ত ওয়ান ম্যান আর্মি ছিলাম। একজন জুনিয়র আছেন আপনাদের কলিগ হিসাবে, ক্লাসমেট হিসাবে, সেও ক্লাস করছে, কারণ সেও পরীক্ষা দিবে। দেওয়ানি কার্যবিধি স- স্বয়ংসম্পূর্ণ বিধান নয়, এই আইনের কিছু ফাঁকফোকর আছে। দেওয়ানি আদালত আইন 1887, এটা হচ্ছে ওই সালের 12 নম্বর আইন। এবং এই দেওয়ানি আদালত আইন 1887, এটা আবার সংশোধনী হয় সর্বশেষ 2021 সালে। খুবই গুরুত্বপূর্ণ 3টা ধারা সংশোধনী হয়েছে, যেটা আমরা সাজেশনে রেখেছি। এবং এই আইনটার গেজেট প্রকাশ হয় 18 জানুয়ারি 2021। এখান থেকে, এই 3টা সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউ, রিটেন এবং ভাইভাতেও, এবং খুব দরকার, এটা বাস্তবেও খুব দরকার। তো দেখেন, এই যে পার্ট 1, মানে এই অংশ থেকে
বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে মজার বিষয় একটা প্রশ্ন পড়ে দিই, নিচের কোন আইনটি প্রসিডিউরাল ল? 2022 সালে একটি প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা দেখেন, লিমিটেশন অ্যাক্ট এটাও কিন্তু একটা প্রসিডিউরাল ল, এভিডেন্স অ্যাক্ট এটাও প্রসিডিউরাল ল, আবার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এটাও প্রসিডিউরাল ল। তার মানে ক, গ, ঘ এই সবগুলোই সঠিক উত্তর। তাহলে আমি কি বলেছি, সতর্কতা, যেখানে একাধিক অপশন সঠিক উত্তর এমন প্রশ্নের উত্তর করা হতে বিরত থাকাই শ্রেয়। আপনাকে প্রথমে যদি ক দেখে ফেললেন যে লিমিটেশন অ্যাক্ট এটা উত্তর করে দিলেন, বা এখানে কোড অফ সিভিল প্রসিডিউর উত্তর করে দিলেন, এইটা ভুল হয়ে যেতে পারে। কারণ মনে করেন হয়তোবা প্রশ্ন যিনি করতে চেয়েছিলেন তার ইচ্ছা ছিল প্রশ্নটা এরকম, নিচের কোন আইনটি প্রসিডিউরাল ল শেষে একটা নয় যুক্ত করা তার ইচ্ছা ছিল, কিন্তু প্রিন্ট মিস্টেকে নয় হয়নি। যদি কোনোটি নয় যদি হতো তাহলে উত্তর হয়ে যেত দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। কারণ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট একটা কি, এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা মৌলিক আইন, এটা পদ্ধতিগত আইন না। বাসেদ ভাই বুঝতে পারলেন এই প্রশ্নটা ভুল? জি স্যার, জি। এটা স্পেসিফিক রিলিফ ফ্যাক্টর থেকে মূল লাইন আর কি, মূল লাইন। তো আমি দেখেন 5 নম্বর একটা প্রশ্ন আমি রেডি করেছি আপনাদের জন্য, যে প্রশ্নতে আমি লিখেছি নিচের কোন আইনটি প্রসিডিউরাল ল নয়, তখন কিন্তু এটা আমাদের উত্তর করতে পারবো। তার মানে 4 নম্বর প্রশ্নকে আমি রিফাইন করে 5 নম্বর করে দিয়েছি। 4 নম্বর প্রশ্নটা একটা ভুল। হ্যাঁ, এটা এই ধরনের প্রশ্ন আসলে টাচই করা যাবে না, কারণ এইটার যে উত্তর কোনটা সঠিক করে রেখেছে সেটা তো আমরা বলতে পারবো না। তার তার মানে এটা আমি ক, খ, গ, ঘ কোনটার বলা যাবে না। খ উত্তর হতে পারে যদি নয় শব্দটা মিস হয়ে থাকে, অথবা ঘ উত্তর করে রাখতে পারে। তো যেহেতু কনফিউশন আছে, উত্তর না করাই শ্রেয়। মানে যতটা নেগেটিভ মার্ক আপনি অ্যাভয়েড করতে পারেন। এরপরে আমরা চলে আসি পার্ট 2, ধারা 1 থেকে 35B। আচ্ছা ওমর ভাই বলেন। ব্যাপারে দ্রুত লাইনে, এখন হ্যাঁ দ্রুত ভাই। এই কথাটা কিন্তু আবার একটু রিপিট করুন স্যার। এই 4 নম্বর প্রশ্ন, জি 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 4 নম্বর প্রশ্নে দেখেন যে একটা কথা আমি লিখছি যে সতর্কতা, যেখানে একাধিক অপশন সঠিক, মানে মনে কর যদি 2 বা 3 বা 4টি অপশনই সঠিক হয়, উত্তর সবগুলোই সঠিক, তাহলে ঘয়ে তো কি থাকবে, সবগুলো সঠিক বলে একটা অপশন থাকবে, তাই না? জি। যদি না থাকে যেমন এটাতে, তাহলে এমন প্রশ্নের উত্তর না করাই শ্রেয়। শ্রেয় মানে ভালো, ঠিক। এগুলো টাচই করবেন না। এগুলো আপনার জন্য কিন্তু ফেলের কারণ হতে পারে, এটা হচ্ছে ফাঁদ। এই প্রশ্নের মধ্যে ভুল আছে। এখন এই প্রশ্নটা যদি নিচের কোন আইনটি প্রসিডিউরাল ল নয় হতো, এই শেষে যদি নয় শব্দটা থাকতো, যেটা 2022 সালে নয় শব্দটা মিসিং নাই, তাহলে কিন্তু উত্তর খ হতো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। কিন্তু যেহেতু নয় শব্দটা নাই, তাহলে এখানে 3টি উত্তর সঠিক, ক, গ এবং ঘ। দেখেন ক, গ এবং ঘ, আপনি তো 3টি বৃত্ত পূরণ জি। করতে পারেন না। আপনি পরীক্ষার খাতায় একটি মাত্র বৃত্ত পূরণ করতে পারবেন, একের অধিক 2টি বৃত্ত পূরণ করলে আপনার সেটা নেগেটিভ মার্কিং হয়ে যাবে। না ঠিক আছে বুঝতে ঠিক আছে পারছেন? বুঝেছি স্যার। জি জি বুঝছি স্যার। তো এরকম যদি জি থাকে তাহলে উত্তর করা যাবে না। আবার এরকম থাকতে পারে আপনার কাছে মনে হচ্ছে 4টি অপশন, 4টি কোনোটাই সঠিক না, সেটাও আপনি টাচ করবেন না। ঠিক আছে স্যার। জি এটা বোঝার বুঝেছেন? জন্য স্যার। জি 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন করা পছন্দ করি। আচ্ছা, এবার আমরা পার্ট 2 1 থেকে 35B পর্যন্ত আলোচনা করলে আমাদের ক্লাস শেষ হবে। ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ। ধারা 1, সমগ্র সমগ্র বাংলাদেশে এই আইনটার পরিধি হবে, মানে পুরো বাংলাদেশ জুড়ে এই আইনটি চলবে। কোথাও চলবে, কোন জেলায় চলবে কোন জেলায় চলবে না এরকম না। এবং এই আইনটা 1 জানুয়ারি 1909 এ কার্যকর হয়, যেটা আমি একটু আগে পরিচিত অংশে বললাম। এবার ধারা 2, সংজ্ঞাসমূহ বা ডেফিনেশনস। কোন কোন আইনে ডেফিনেশন দেখছে, আবার কোন কোন আইনে কি দেখছে, ব্যাখ্যা। তো এখানে দেখেন যে 2 এর মধ্যে আবার এখানে 2 ব্র্যাকেটে দেওয়া আছে, তার মানে এটা উপধারা 2। তো উপধারা 2 এর মধ্যে প্রথমে আছে কি, উপধারা 2 ডিক্রি। ডিক্রি কাকে বলে? এর আগে কোনো এক ভাই প্রশ্ন করেছিলেন যে রায় এবং ডিক্রি কি, রায় ও ডিক্রি পার্থক্য বুঝতে চেষ্টা করেছিলেন। বাসেদ ভাই কি বলেছিলেন এটা? জি স্যার, জি, আমি প্রশ্ন করেছি। হ্যাঁ, তো এখন একটু বুঝতে পারবেন। দেখেন ডিক্রিকে কি বলা হচ্ছে, যদি ইংলিশে প্রশ্ন আসে বলছে মিনস, ডিক্রি মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান অ্যাডজুডিকেশন। তার মানে আদালতের একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত।
হ্যাঁ, যেটা চূড়ান্ত ভাবে, আমরা বাংলাটা পড়ি, ইংলিশটা আপনারা পড়ে নেবেন, যে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত সিদ্ধান্ত যা পক্ষদের অধিকার, পক্ষ মানে বাদী বিবাদী উভয়, চূড়ান্তভাবে নির্ধারণ করে তাই ডিক্রি। এটা তো ডিক্রির একটা প্লেন সংজ্ঞা। আর একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং যেটা চূড়ান্ত এবং অধিকারগুলো চূড়ান্ত ভাবে বলে দেয়, তার মানে এর বাইরে কিছু না, এটা ফাইনাল হয়ে গেল। এটা হচ্ছে ডিক্রি। আরজি নাকচ, কোনো আরজি যদি নাকচ বা প্রত্যাখ্যান করা হয় বা বাতিল করা হয়, এটাকেও কিন্তু ডিক্রি বলা হবে। কারণ আরজি বাতিল করার অর্থ হচ্ছে বিবাদীর অধিকারকে প্রতিষ্ঠা করা। এই কথার অর্থ বুঝতে পারলেন? জি স্যার, কারণ বিবাদী আহ বাদী তো আর্জি করে থাকে তাই না, আর বিবাদী আর তাহলে তার পক্ষে হ্যাঁ, রায়টা পায় আর কি, আর্জি না করছে। এখানে যদি আরজি যদি নাকচ বা বাতিল হয়ে যায়, তাহলে বিবাদী তো খুব মজায় থাকবে, আর বাদীর মন খারাপ হয়ে যাবে, তার মানে বাদী হেরে যাবে, বিবাদী জিতে যাবে। তার মানে এখানে বিবাদীর অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করা হয়, তার মানে এটাই একটা ডিক্রি। ত্রুটির জন্য যদি খারিজ দেওয়া হয়, মানে মামলা ত্রুটির জন্য খারিজ হয়ে গেছে, এখানে অধিকার তো প্রতিষ্ঠা হলো না, ত্রুটির জন্য খারিজ হয়েছে, মানে এটা হচ্ছে ক্লারিক্যাল ছোটখাটো মিস্টেক, আদালতের ত্রুটি না, এখানে ত্রুটি হচ্ছে অ্যাডভোকেটের ত্রুটি বা মক্কেলের ত্রুটির কারণে মামলা খারিজ করে দিয়েছে। মনে করেন শুনানির দিন, যেদিন পিএইচ, একটু আগে দেখলাম না পিএইচ, মানে মামলা শুনানি সাক্ষ্যগ্রহণ হবে, ওই দিন বাদী আসেনি, মামলা খারিজ করে দিতে পারে। চূড়ান্ত শুনানির দিন যদি বাদী না আসে এবং আইনজীবী যদি টাইম পিটিশন না দেয়, এবং টাইম পিটিশন দিলেও অনেক সময় মামলা খারিজ করে দেয়। মানে এতদিন ধরে মামলা রেডি হচ্ছিল না, হতে হতে 5 বছর পর মামলা শুনানির জন্য রেডি হয়েছে, আপনার মামলাটা চূড়ান্ত শুনানির জন্য পিএইচ পর্যায়ে রাখা হয়েছে বলে অন্য একজন মামলা চূড়ান্ত পর্যায়ে আসেনি, আপনাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 2 ঘন্টা, আর আপনি আসেননি, আদালত রেডি আপনার বক্তব্য শোনার জন্য, আপনি মামলা করেছেন, এতদিন কোনো বক্তব্য পেশ করতে পারেননি, এখন পেশ করবেন, আপনি নাই, মামলা কি করে দিতে পারে, খারিজ করে দিতে পারে। এটা খারিজ করলে এটা ডিক্রি নয়। হ্যাঁ, এটা ডিক্রি নয়, এটাকে বলা হবে আদেশ। হ্যাঁ, কারণ ত্রুটির জন্য যদি খারিজ হয়, এখানে বলেই দিচ্ছে ত্রুটির জন্য খারিজ আদেশ, এটা কিন্তু ডিক্রি নয়। ঠিক আছে। 144 ধারায় প্রদত্ত প্রশ্ন নির্ধারণ, এটা কিন্তু ডিক্রি, যেটা আমরা 144 ধারায় পড়লে বুঝতে পারবো। আবার আপিলযোগ্য আদেশের ক্ষেত্রে আপিল আদালতের রায় কিন্তু আবার ডিক্রি নয়, আপিল আদালতের রায়টাও আদেশ হিসাবে ট্রিট করা হবে। তার মানে আদেশ হচ্ছে একটা ছোট বিষয় আর ডিক্রি হচ্ছে একটা বড় বিষয়। যেমন আপনাদেরকে কিন্তু আজকেও একটা আমি কি ক্লাস টেস্ট নিয়েছি, তাই না? জি স্যার। তো ক্লাস টেস্ট গুলোকে আমরা যদি আদেশের সাথে তুলনা করি, এটা আদেশ। আর আমি যখন ফাইনালে আপনাদের কি নিব, মডেল টেস্ট নিব, সেটাকে কি বলবো, ডিক্রি। মানে লাস্টে সবগুলো 7টা আইন একসাথে নিয়ে এসে 100 নম্বরের একটা পরীক্ষা নেব, সেটা হচ্ছে মডেল টেস্ট, মানে ফাইনাল, সেটা ডিগ্রি। তো সেখানে কার কি পারফরমেন্স, সেখানে বোঝা যাবে যে কে পাশের অবস্থানে আছে, কার অবস্থান ভালো না। ঠিক আছে। আর এখন একটা সাবজেক্টের পরীক্ষা, 2টা সাবজেক্টের পরীক্ষাতে কিন্তু ভালো বোঝা যাবে না, এবং অনেকে শেষের দিকে ভালো পড়াশোনা করতে পারে, এখন হয়তো বা সময় পাচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না বা পড়ছে না, শেষের দিকে হয়তো বা পড়বে। তো অনেকে আছে যে শেষে 1 মাস পড়েও কিন্তু অনেক সময় পাশ হয়ে যায়, যদিও টাফ। সময়ের কাজ সময় সেরে ফেলা ভালো। আপনি সকালে নাস্তা করবেন, দুপুরে লাঞ্চ করবেন, রাত্রে ডিনার করবেন। যদি মনে করেন সকালে খাবো না, দুপুরেও খাবো না, একবারে রাত্রে 3 বেলার খাওয়া একবারে খাবো, তাহলে হবে? না স্যার। তো তাদেরকে সতর্ক করছি, যারা ক্লাস করছেন না, পরীক্ষা দিচ্ছেন না, আর অল্প পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন দায় সারা না পড়ে, তাদেরকে সতর্ক করছি সময়ের কাজ সময় করে নেন, তাহলে নাস্তাও হবে, ডিনারও হবে, শেষ লাঞ্চও হবে, শেষে ডিনারটাও কিন্তু মজাদার হবে, এবং পেটেরও সমস্যা হবে না, মানে বদহজম হবে না, পুষ্টি কাজে লাগবে। তার মানে মাথায় এগুলো গেঁথে থাকবে, মডেল টেস্ট ভালো হবে, ফাইনালে আপনি বার কাউন্সিলের পরীক্ষা তো পাশ করবেন। আচ্ছা, স্বপ্ন আপু সংশোধন করেন নিজেকে। ডিগ্রি ডিগ্রি দার মানে ডিগ্রি হোল্ডার, যে ডিগ্রি পাবে, মানে মামলায় বাদী যদি জিতে যায়, তাহলে বাদীকে ডিগ্রিদার বলা হবে। মানে যার পক্ষে বা অনুকূলে ডিগ্রি দেওয়া হয়, যিনি মামলায় বিজয়ী, তিনি হচ্ছে ডিগ্রিদার। হোজ ফেভার এ ডিগ্রি হ্যাজ বিন পাস্ট। ইংলিশটা পড়লেও সহজ। আমি ইংলিশটা কেন রেখেছি, মাঝে মধ্যে আপনাদের সাথে বিট্রয় করে প্রশ্নকর্তা, কি বিট্রয়, মজা করে বলছি, যে ইংরেজি তুলে দেয়। ডিগ্রি হোল্ডার মিনস বললে দিয়ে দিল যে এনি পার্সন ইন হোজ ফেভার এ ডিগ্রি হ্যাজ বিন পাস্ট, তখন তো আপনারা ভেবাচাকা খেয়ে যাবেন।
ইংলিশ তো পড়িনি। আমার প্রশ্নের মধ্যেও কিন্তু কিছু ইংলিশ আছে, ছিল না আজকে ভাই? জি স্যার। আমি এটা ভালো হয়েছে স্যার, মাঝে মাঝে ইংরেজি দিয়ে দেয় প্রশ্নগুলো। হ্যাঁ, আমিও সেই কারণে ইংলিশ আর বাংলার মিশ্রণে করি, অন্তত আমার 10% প্রশ্ন ইংলিশ থাকেই। 7 নম্বর, এই উপধারা, আমরা কিন্তু ধারা 2 পড়ছি, ধারা 2 এর উপধারা 7, সরকারি উকিল বা জিপি, গভর্নমেন্ট প্লিডার, অ্যান অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট। 8 নম্বর, বিচারক বা জাজ। তাহলে জাজ মিনস দা প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। কোন দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার জজ হিসাবে গণ্য। এই যে প্রিজাইডিং অফিসার শব্দটা মনে রাখবেন, এটা কিন্তু আসে পরীক্ষায়। তাহলে স্যার ম্যাজিস্ট্রেট কাদেরকে বলে? ম্যাজিস্ট্রেট কি শুধু ক্রিমিনাল কেস করতে পারে? হ্যাঁ, ক্রিমিনাল ম্যাজিস্ট্রেট কেস যারা, যারা করে, ওই একই ব্যক্তি যে সহকারী জজ যা জুডিশিয়ারি পরীক্ষা দেওয়ার পরে ওই ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়ার পরে যদি সিভিল কোর্টে বসিয়ে দেওয়া হয় তাকে বলা হবে জজ, ক্রিমিনাল কোর্টে বসিয়ে দেওয়া হলে তাকে বলে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। রায়, রায়ের ইংরেজি হচ্ছে জাজমেন্ট। লক্ষ্য করেন বাসিত ভাই, দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার। ডিক্রি বা আদেশের যুক্তি হিসাবে প্রদত্ত বিচারকের বিবরণকে রায় বলে। আমরা ডিক্রি মানে বললাম যে আদালতের একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেখানে বাদী বিবাদী সবারই কি অধিকার, যাকে যা দেওয়া উচিত, যে প্রমাণ করতে পেরেছে তার পক্ষেই তো সিদ্ধান্ত আসবে, তাই না? তো হয় বাদী অথবা বিবাদী, মানে উভয় পক্ষেরই অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে ডিক্রি। আচ্ছা, এখন রায় বলা হচ্ছে, রায় বলা হচ্ছে ডিক্রি বা আদেশের জন্য যে যুক্তি দেওয়া হয়, যে কেন এই বাদীকে ডিক্রি দেওয়া হলো বা কেন ডিক্রি দেওয়া হলো না, কেন বিবাদীর পক্ষে মামলা ঝুঁকে গেল, বিবাদী জিতে গেল, এগুলো সম্পর্কে কিছু কি দিয়ে দেয়, একটা যুক্তি দিয়ে দেয়, কিছু স্টেটমেন্ট দেয় যে কেন দেওয়া হলো, মানে ব্যাখ্যা দেওয়া হয়। আসলে ডিক্রির ব্যাখ্যাটাই হচ্ছে জাজমেন্ট বা রায়। বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে বাসেত? পেরেছি। বাসেত ভাই, হ্যাঁ, কোন আপু বলেন। কোন আপু লাইনে আসছিলেন, আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন সম্ভবত, বেবি আছে আশেপাশে ওনার, ওই কারণে দ্রুত উনি আবার। আচ্ছা আপু বলেন, বেবি থাক পাশে, একটু নয়েজ আসলে সমস্যা নেই। স্যার, জাজের সঙ্গে তো প্যানেল কোডের 1900 আছে। আছে একাধিক, একই বিষয় একাধিক জায়গায় তাহলে থাকবে। ফাইনাল টাচ নোটে আমরা এরকম দিব যে জাজ এর সংজ্ঞা কোন কোন আইনে আছে, কোন কোন জায়গায় আছে, কি আছে, এরকম চার্ট দিব ফাইনাল টাচ নোটে। যেমন আপনার ওই সরল বিশ্বাস, এটা কিন্তু একাধিক আইন আছে। জি হ্যাঁ স্যার। বলেন আপু। স্যার বলছিলাম, তাহলে মানে কোশ্চেন যদি করে এরকম যে জাজের মানে একটা জাজের সংজ্ঞা দিল যে এটা কোন ইয়াতে আছে, কোডে আছে, তখন তো আমরা কি দেওয়ানি দিব না ইয়াতে দিব, এটা কিভাবে বুঝবো? আপনি ওই আইন, মানে প্রশ্ন কত নাম্বার এসেছে আপনি বুঝতে পারবেন, যে এর, যে মনে করেন প্রশ্নটা 11 নম্বর এসেছে, যে বিচারক কাকে বলে বা জাজ কে। এখন আপনি দেখবেন 10 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, মানে আগে পরের প্রশ্ন কোন আইন থেকে এসেছে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে সিভিল যে সিপিসি থেকে যে 20টি প্রশ্ন সেটা এক জায়গাতেই থাকবে, আর আপনার পেনাল কোড থেকে যে 20টা প্রশ্ন সেটাও এক জায়গাতেই থাকবে, ফৌজদারি কার্যবিধি থেকে যে 20টা প্রশ্ন সেটাও এক জায়গাতেই থাকবে। তার মানে আপনি দেখবেন যে এই প্রশ্নের আগে পরে কি প্রশ্ন, মানে এখানে সিভিলের প্রশ্ন না ক্রিমিনাল প্রশ্ন, আপনি এটা বুঝতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি আপু। এটা একটা পদ্ধতি, এই যে টিক চিহ্ন দিয়ে, মানে আপনার রিয়াকশন দিয়েও বলা যাবে। তো আপনি বুঝতে পারবেন কোন আইন থেকে প্রশ্ন এসেছে। এটা একটা বিগ ডিল না, কারণ ওই গুচ্ছ আকারেই থাকে, এলোমেলো থেকে আসে না। 20টা প্রশ্ন, এখানে 5টা দিলে এখানে 5টা এখানে 5টা, এইভাবে দেয় না, এক জায়গাতেই থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে
10, দায়িক বা দেনদার। দেখেন এখানে 3 নম্বরে দিল ডিক্রি হোল্ডার, কেন 4 নম্বরেই দায়িকটা দিয়ে দিতে কি হলো? এটা পরে দিল 3, আবার পরে 10-এ দিছে। তার মানে হচ্ছে জাজমেন্ট ডেপ্টর, এটাকে বলে দেনদার। মানে যার বিরুদ্ধে মামলা ডিক্রি হয়েছে, যার বিরুদ্ধে বা বিপক্ষে বা প্রতিকূলে ডিক্রি দেওয়া হয়, যিনি মামলার পরাজয়ী। পরাজয়ী মানে কি? হেরে গেছেন। বুঝতে পেরেছেন? বিবাদীর বিরুদ্ধে যদি মামলা ডিক্রি হয় তাহলে বিবাদীকে কি বলা হবে? দায়িক বা দেনদার বা জাজমেন্ট ডেপ্টর। ডেপ্ট শব্দের অর্থ কি? ঋণী। এগেইনস্ট হোম এ ডিক্রি হ্যাজ বিন পাসড। ওকে। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে 12, এখান থেকে বারবার প্রশ্ন আসে। অন্তর্বর্তীকালীন মুনাফা মিন প্রফিট, এটার অর্থ কি? দেখেন, বেআইনিভাবে স্থাবর সম্পত্তি দখল করে মুনাফা করলে তা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে। মনে করেন যে বাসেত ভাইয়ের একটা পুকুর আছে, বাসেত ভাইয়ের পুকুরটা আমি জোর করে দখল করে নিলাম, বাসেত ভাই কিছু করতে পারলো না, দিয়ে আমি 2 বছর এটা ভোগ দখল করলাম। পুকুরে মাছ ছিল, মাছ তুললাম, মাছ বিক্রয় করলাম। 2 বছর আমি মানে বিনা খরচে পুকুর ছিল, পুকুরের মাছ আহরণ করলাম, আমি লাভবান হলাম। এখন যদি এই পুকুর থেকে যদি আমি 10 লক্ষ টাকার মাছ বিক্রয় করি, তো এটাই হবে হচ্ছে মিন প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। মানে অন্যের সম্পত্তি জোর করে দখল করার পর ওই দখলের ফলে যে লাভটা হলো, সেটাকে বলে অন্তর্বর্তীকালীন মুনাফা। কেন এটা রাখা হয়েছে? এখন মনে করেন যে আমি বাসেত ভাইয়ের সম্পত্তি যদি বা পুকুর যদি জোর করে ভোগ দখল করি, নিয়ে নিই, তখন বাসেত ভাই তো আমার বিরুদ্ধে মামলা করবে। আর মামলা করার সাথে সাথে তার আমার থেকে ফেরত পাচ্ছে না। মামলা মনে করেন চললো 5 বছর, 5 বছর পর বাসেত ভাইয়ের পক্ষে রায় হলো, ডিক্রি পেলেন উনি, এবার আমাকে ছেড়ে দিতে বাধ্য। এবার আমি যে ছেড়ে দিলাম, 5 বছর তো মনে করেন যে এ, এই 10 লক্ষ টাকার আমি মাছ বিক্রয় করে ফেলেছি, লাভ হয়েছে আমার। এখন এই যে 10 লক্ষ টাকার যে আমি লাভ হয়েছে, এই টাকাটাও কিন্তু আমাকে ফেরত দিতে হবে বাসেত ভাইকে। এই কারণেই অন্তর্বর্তীকালীন মুনাফার হিসাবটা রাখাটা কি জরুরি। না হলে তো বাসেত ভাই যে 5 বছর নিজের পুকুর নিজের কাছে ছিল না, এই তো একটা বিশাল লস। তো বাসেত ভাইয়ের লস মানে অপরপক্ষ মানে আমার লাভ। তো এই লাভ যে আমি করলাম, এই লাভ করে আমার লাভ হবে না, আলটিমেটলি এটা আবার ফেরত দিতে হবে ডিক্রি যদি বাসেত ভাই পায়। বাসেত ভাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা পয়েন্ট যদি বলি আমি, তবে মনে করেন যে আপনার পুকুর নিলাম না, আপনার একটা ফাঁকা জমি পড়ে আছে, সেখানে মনে করেন বালুর মাঠ, বালি দিয়ে ভরাট করা আছে, কিন্তু সেখানে গাছ নাই, কিচ্ছু নাই। এখন বালির মাঠ যদি পড়ে থাকে, সেখানে যদি ফসল না হয় বা সেটা যদি কোনো কিছু করা না হয়, বা সেটা কাউকে যদি ভাড়া দেওয়া না হয়, তাহলে সেখান থেকে কি আপনার প্রতি মাসে কোনো লাভ আসবে? না, না। মনে করেন এবার পুকুর নিলাম না, বালুর মাঠ 2 বিঘা আমি নিয়ে নিলাম আপনার, তবে দখল করে উন্নয়ন বা নির্মাণ করে মুনাফা করলে তা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। এবং ওই বালুর মাঠে আমি নিজে কি করলাম, টিন শেডের ঘর করে দিলাম 20টা করে, রিক্সা যারা চালাই এরকম গরিব মানুষদের জন্য কি করে দিলাম, ভাড়া দিয়ে দিলাম, এক একটা করে কামরা, আর 10টা পরিবার মিলে একটা বাথরুম করে দিলাম। ঢাকায় কিছু কিছু থাকে না এরকম ঘর? জি স্যার। আর করার পর মনে করেন যে আমি ভাড়া আদায় করলাম 3,000 করে মাসে ভাড়া দিয়ে, এরকম মনে করেন আমার প্রতি মাসে 60,000 করে লাভ হচ্ছে। আমি ইনভেস্টমেন্ট করলাম মনে করেন 1 লাখ টাকা, এবং প্রতি মাসে আমার 60,000 করে আসছে। 2 মাসে 1,20,000 চলে আসলো, মানে অলরেডি আমার 20,000 টাকা লাভ হলো। এখন এইভাবে যদি আমি 5 বছর দখল করলাম, বাসেত ভাই আমার বিরুদ্ধে মামলা করলেন, ডিক্রি পেলেন, 5 বছর পর আমাকে আবার ফেরত দিতে বাধ্য হলাম। এখন এই যে আমি যে 5 বছরে এত টাকার কি করলাম, মুনাফা করলাম বাড়ি ভাড়া থেকে, এই মুনাফাটা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। কারণ ওই যে দখল করার পর উন্নয়ন কিন্তু আমি করেছি, বাসেত ভাইয়ের কিন্তু এটা বাড়ি তৈরি করা ছিল না। তবে ওই ওই জায়গায় যদি আগে থেকে বাড়ি থাকতো এবং বাড়ি ভাড়া যদি আমি অটোমেটিক পেতাম নিজে বাড়ি না তৈরি করে, তাহলে এটা আবার অন্তর্বর্তীকালীন মুনাফা হতো। তাহলে অন্তর্বর্তীকালীন মুনাফা কোনটা হবে কোনটা হবে না, এটা ক্লিয়ার হলো কিনা? কে বুঝতে জি পারেননি? স্যার, বুঝতে পেরেছি। অন্তর্বর্তীকালীন মুনাফায় সুদ অন্তর্ভুক্ত থাকবে। মনে করেন ওই যে আমি এর আগে বললাম 10 লাখ টাকা আমি লাভ করলাম পুকুর
দখল করে। তো এই 5 লাখ টাকায় 10 লাখ টাকায় শুধু ফেরত দিতে হবে না, এই 10 লাখ টাকার আবার ব্যাংকিং ইন্টারেস্টও আমাকে দিতে হবে আপনাকে। কারণ এই টাকাটা তো আমার কাছে দীর্ঘদিন ধরে আছে এবং এটা ভোগ দখল করেছে। এই টাকা যদি আপনার কাছে থাকতো তাহলে এটা থেকে তো আপনার কি ব্যাংকে রাখলেও ইন্টারেস্ট বাড়তো, তাই ব্যাংকিং ইন্টারেস্টও দিতে হবে। তা এটা কেন করা হয়েছে? বাদীর সুবিধার্থে, যেন বাদী মামলা ডিলে হলেও বিবাদী যে লাভ করছে সেটার অংশটা আবার ফেরত পায় সুদ সহ। একটা দারুণ আইন না এটা? এরপরে 13, অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি কাকে বলে? ইনক্লুডিং গ্রোয়িং ক্রপস, অর্থাৎ বাড়ন্ত যে ফসলকেও ইমুভেবল প্রপার্টি বলা হবে। জাস্ট ইমুভেবল প্রপার্টির সংজ্ঞা এতটুকু মনে রাখলেই হবে। 14, আদেশ বা অর্ডার কাকে বলে? বলছে মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এনি ডিসিশন অফ এ সিভিল কোর্ট হুইচ ইজ নট এ ডিক্রি, মানে ডিক্রি নয় এরকম একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়ানি আদালতের। মানে আদেশ আর ডিক্রির সংজ্ঞা মোটামুটি একই, যেটা ডিক্রি নয় সেটাই আদেশ, এভাবে বলা আছে। 15, উকিল বা কৌশলী বা প্লিডার। এর আগে আমরা দেখলাম জিপি মানে গভর্নমেন্ট প্লিডার, এবার শুধুমাত্র বলা হচ্ছে প্লিডার। যেমন আমি যদি কোনো সিভিল কোর্টে কোনো বক্তব্য পেশ করে তখন আমি একজন প্লিডার, মানে দেওয়ানি মোকদ্দমার উকিল বা কৌশলী। আর যদি ক্রিমিনাল কোর্টে আমি যদি কোনো কথা পেশ করি সেখানে প্লিডার না বলে আমাকে বলা হবে কি, যদি বাদী পক্ষে হয় এবং সেটা সরকারি পক্ষে হয় তাহলে পিপি পাবলিক প্রসিকিউটর, তখন সেটাকে প্রসিকিউটর বলা হবে, অথবা ডিফেন্স লয়ার বলা হবে, অথবা অ্যাডভোকেট বলা হবে। তো প্লিডার হোক বা প্রসিকিউটর হোক বা লয়ার হোক, আলটিমেটলি আলটিমেটলি অ্যাডভোকেট না হলে কিন্তু কি করতে পারবে না, আদালতে দাঁড়াতে পারবে না। তার মানে আমরা যে পড়াশোনা করছি অ্যাডভোকেট লাইসেন্সের জন্য, তালিকাভুক্তির জন্য অ্যাডভোকেট হিসাবে, অ্যাডভোকেটটাই আমাদের কি দেয়, ক্ষমতা দেয়, এখতিয়ার দেয় আদালতে দাঁড়ানোর। তো যখন আমি অ্যাডভোকেট হিসেবে সিভিল কোর্টে দাঁড়াচ্ছি আমি প্লিডার, ক্রিমিনাল কোর্টে দাঁড়ালে অ্যাডভোকেট বা লয়ারও বলতে পারা যায়। আচ্ছা, তাহলে প্লিডার কে? এনি পার্সন এন্টাইটেল টু অ্যাপিয়ার, এন্টাইটেল মানে ক্ষমতা বান, টু অ্যাপিয়ার অ্যান্ড প্লিড ফর অ্যানাদার ইন কোর্ট, মানে কোর্টে দাঁড়িয়ে যে অন্যের পক্ষে প্লিড করতে পারে। প্লিড মানে শুনানি, শুনানি করতে পারে যে, সে হচ্ছে উকিল সিভিল সিপিসি অনুসারে। তারপরে আমরা বার কাউন্সিলের মধ্যেও আমরা দেখলাম অ্যাডভোকেটের সংজ্ঞা, ধারা 9, সাধারণ এখতিয়ার, নিষেধ না থাকলে। আচ্ছা, এরপরে আমরা সংজ্ঞা শেষ হয়ে গেছে কিন্তু ধারা 2 শেষ, এবার আমরা ধারা 9 চলে আসছি। ধারা 2 এর আমরা উপধারা 15 পর্যন্ত পড়লাম, এবার ধারা 9 সাধারণ এখতিয়ার। কার সাধারণ এখতিয়ার? আদালতের। বলা হচ্ছে নিষেধ না থাকলে আদালত সম্পত্তি, অফিস, পদ, ধর্মীয় কার্য, উৎসব সহ সকল দেওয়ানি মোকদ্দমা বিচার করবে। মানে কোন সিভিল কোর্টের এখতিয়ার বা পাওয়ার কি হবে? জেনারেল পাওয়ার হচ্ছে সবকিছুই মামলা করবে, যদি আদালতের কাছে মামলা করা হয় আদালত বিচার করবে সবকিছুর, যদি নিষেধ না থাকে। কোন একটা বিশেষ ক্ষেত্রে নিষেধ থাকতেও পারে, সেটা বাদে সব ক্ষেত্রেই দেওয়ানি আদালত বিচার করবে। দু একটা উদাহরণ এখানে দেওয়া আছে। 9 নম্বর শেষ। 9 নম্বর থেকে কিন্তু প্রশ্ন আসে। 10, 10 খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ রিটেন ভাইবা বাস্তবে খুব লাগে। একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে পরবর্তীতে মোকদ্দমা স্থগিত রাখা, যেটাকে বলা হচ্ছে রেস। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম আমরা, ধারা 10। আনোয়ার হোসেন ভাইকে লাইনে আসার সুযোগ করে দিয়েছি। আনোয়ার হোসেন ভাই, নিচের দিকে দেখেন একটা মাইকের মতো চিহ্ন দেওয়া আছে, সেখানে লেখা আছে হচ্ছে মিউট আনমিউট, সেখানে টাচ করলে আপনি কথা বলতে পারবেন। আনোয়ার ভাই, হ্যাঁ জি। আপনাকে শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো ভালো আছে। ক্লাস বোঝা যাচ্ছে তো নাকি? জি ভাই, জি। আচ্ছা, ঠিক আছে। আপনার যদি নয়েজ না হয় আপনি লাইনে থাকতে পারেন, লাইন অফ করার দরকার নেই। কোনো জায়গায় প্রবলেম হলে জি প্রশ্ন করবেন, হ্যাঁ? জি 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 জি। কোনো জায়গায় প্রবলেম হলে ক্লাস চলাকালীনই প্রশ্ন করবেন। বলছে একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে পরবর্তী মোকদ্দমা স্থগিত রাখা, যেটাকে রেস সাবজুডিস বলা হয়। দুইটি শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে 10 ধারায় রেস সাবজুডিস এবং আরেকটি হচ্ছে 11 ধারায় রেস জুডিকাটা। হ্যাঁ, রেস সাবজুডিস, রেস জুডিকাটা, এই দুইটা ল্যাটিন শব্দ, এই দুইটা লাগবে আমাদের সিভিলে। তো
রেস সাবজুডিস 10-এ আছে, প্রথমে বলা হচ্ছে 10 ধারায় স্টে অফ শুট। স্টে অফ শুট আমরা যদি আইনের বই খুলি সেখানে লেখা আছে স্টে অফ শুট। রেস জুডি রেস সাবজুডিস শব্দ কিন্তু আইনের বইয়ে বেয়ার একটা কোথাও লেখা নাই। যেমন এই যে এই ধরনের চিকন যে বইগুলো আছে না, এখানে কিন্তু জি রেস সাবজুডিস কথাটা আপনি পাবেন না, এটাকে লেখা আছে স্টে অফ শুট বা মোকদ্দমা স্থগিত। এই শব্দটি হুম শিরোনামে একবার ব্যবহৃত হলেও রেস সাবজুডিস শব্দটি একবারও ব্যবহৃত হয়নি, মানে স্টে অফ শুট কথাটা লেখা আছে কিন্তু রেস সাবজুডিস কথাটা নাই। এখন এই যে একটা লাইন গাঢ় করা আছে, তার মানে এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট। একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার কার্য নিষিদ্ধ। মনে করেন আমি একজনের বিরুদ্ধে একটা মামলা করলাম এবং একই বিষয়ে আমি যদি তার বিরুদ্ধে আরো একটা মামলা করি, আগের মামলাটা এখনো শেষ হয়নি, আবার যদি আমি একই মামলা করি, তাহলে আদালত কি বলবে? যে আগে একটি মামলা যেহেতু আছে, পরে মামলাটা স্থগিত রাখা হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে জি বক্তব্য। এখন বাকি যে এখানে বক্তব্য আছে খুবই সহজ করে দেওয়া আছে, এতটুকু পড়ে নিলে হবে। যে এই যে 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্টের ক্ষেত্রে রেজ সাবজুডিস নীতি প্রয়োগ করা যাবে। এই এখানে যে কথাটা বললাম একই বিচার্য বিষয় নিয়ে, মনে করেন একই সম্পত্তি নিয়ে বা একই পুকুর নিয়ে, এবং আমি আরেকজনের বিরুদ্ধে মামলা করেছি এবং মামলা চলমান আছে, তাহলে আবার দ্বিতীয় সেকেন্ড মামলা করতে গেলে সেটা স্থগিত হয়ে যাবে। এই হচ্ছে মূল বক্তব্য। একই কথা বারবার এখানে রিপিট করা আছে সহজভাবে। এইটা যে নিচের অংশটুকু দিয়েছে এটা রিটেনের নোটে হুবহু আছে, এটা ভালো বোঝার জন্য এটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট পড়ে নিলেই হবে। এবার ধারা 11, দোবারা দোষ, মানে দ্বিতীয়বার কোনো কিছু করলে সেটা দোষ হয়ে যাবে। আপনি জি একটা কাজ একবার করতে পারবেন, দুইবার করতে পারবেন না, এই হচ্ছে সহজ কথা। 11 ধারায় রেস জুডিকাটা টার্মটি শুধুমাত্র শিরোনামে একবার ব্যবহৃত হয়েছে, তার মানে রেস জুডিকাটা শব্দ কিন্তু মূল আইনের মধ্যে লেখা আছে। এটাও কিন্তু প্রশ্ন আসে যে রেস জুডিকাটা সিপিসিতে বা 11 ধারায় কতবার ব্যবহার করা হয়েছে, এটা কোনো প্রশ্ন হলো বলেন? এই প্রশ্ন করেছে যে রেস জুডিকাটা শব্দটি 11 ধারায় কতবার ব্যবহার করা হয়েছে, উত্তর হচ্ছে একবার। এটাও প্রশ্ন এসেছে ইতিপূর্বে, তা আমাদের মনে রাখতে হবে। 6টি ব্যাখ্যা রয়েছে এখানে, তার মানে এই 11 ধারায় রেস জুডিকাটা নিয়ে আবার 6টি ব্যাখ্যা আছে। কি কি? প্রথম ব্যাখ্যায় বলা হচ্ছে ফরমার শুট, মানে পূর্ববর্তী মোকদ্দমা সম্পর্কে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কম্পিটেন্স অফ এ কোর্ট, অর্থাৎ কোর্টের যোগ্যতা এই মামলার বিচারের জন্য। অর্থাৎ দুইটি যে মামলা, এখানেও দুইটি মামলার বিষয় থাকবে। এখানে আগের মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। একটা মামলা যেমন সাবজুডিস হতে হলে দুইটা মামলায় চলমান থাকতে হবে, আর দোবারাদশ হতে হলে আগেরটা রায় হয়ে গেছে, রায় হওয়া বিষয়ে আবার যদি নতুন করে মামলা করতে যাই, আদালত কি বলবে? একবার তো রায় পেয়েছেন বা একবার হেরে গেছেন, এই বিষয়ে আর মামলা হবে না, প্রয়োজনে আপিল করতে পারেন। তার মানে একটা মামলায় যদি আপনি হেরে যান, আপিল করার সুযোগ থাকলে আপিল করেন, রিভিশন করেন, রিভিউ করেন, কিন্তু ওই মামলা নিয়ে একই বিষয় নিয়ে আবার আপনি সেকেন্ড মামলা আবার করতে পারবেন না। তাহলে বাদী একবার মামলা করেছে, বাদী আর ওই মামলা করতে পারবে না, ইভেন বিবাদী ওই মামলা আর করতে পারবে না, কারণ ওই বিষয়ে একবার সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, তৃতীয় ব্যাখ্যা স্যার বলা একটা হচ্ছে, প্রশ্ন ছিল স্যার। বলেন। এখানে স্যার আছে ডিরেক্ট রেস জুডিকাটা। হ্যাঁ, তো ডিরেক্ট রেস জুডিকাটাটা প্রত্যক্ষ দুবারা দোষ, এটা স্যার কি? সেটা তো এখনো শুরুই করিনি, কেবল করছি। ডিরেক্ট জি রেস স্যার। জুডিকাটা বা প্রত্যক্ষ দোবারা দোষ, এটা তৃতীয় ব্যাখ্যার বিষয়বস্তু। এখানে আমাদের তৃতীয় ব্যাখ্যা ডিটেলে আমাদের যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এমসিকিউ এর বাইরে যাওয়ার দরকার নাই। যেমন কেন 6টি ব্যাখ্যার শিরোনামটা আমি রেখেছি তার আমি আপনাদেরকে বলি। ইতিপূর্বে ব্যাখ্যা থেকে একটি প্রশ্ন এসেছে, চতুর্থ ব্যাখ্যা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোবারা দোষ। প্রশ্ন এসেছে যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কততম ব্যাখ্যায় আছে? উত্তর কি হবে? চতুর্থ ব্যাখ্যায়। চতুর্থ উত্তর কি চতুর্থ হবে? ব্যাখ্যায়। চতুর্থ ব্যাখ্যা। শুধুমাত্র এতটুকু মনে রাখলেই হবে। তাই জি যেহেতু স্যার। এই প্রশ্নে এসেছে, তাই এখানে ব্যাখ্যা যে 6টা, বাকি 5টা আমাদের পড়া এবার কি হয়ে গেছে, জরুরি হয়ে গেছে। যেহেতু ব্যাখ্যা থেকে একবার প্রশ্ন করেছে, এবার বলা যায় না, বলতে পারে যে ডিরেক্ট রেস জুডিকাটা কত ব্যাখ্যায় আছে, তখন উত্তর হবে তৃতীয়, তাই না? জি স্যার। না স্যার, প্রশ্নটা করলাম যে সাক্ষ্য আইনে স্যার দেখছিলাম
যে মানে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ডিরেক্ট ডিরেক্ট শব্দটা শব্দটা ওইখানেও পাইছি স্যার। আচ্ছা, তো এখানে আমি আপনাকে একটু সহজ ভাষায় বুঝি। ডিরেক্ট রেজ জুডিকাটা হবে, মনে করেন রহিম করিমের বিরুদ্ধে মামলা করেছে এবং জি সেটা রায় হয়ে গেছে। পরবর্তীতে রহিমই যদি আবার করিমের বিরুদ্ধে মামলা করে বা করিমই যদি আবার রহিমের বিরুদ্ধে মামলা করে, তাহলে সেটা ডিরেক্ট হবে, কারণ একই পক্ষ থাকছে, সেম পক্ষ। কিন্তু রহিম মনে করেন মারা গেছে, এখন ওই সম্পত্তির মালিক হয়ে গেছে কে? রহিমের সন্তানেরা। মনে করেন জি রহিমের সন্তান আছে একটা, রবিন রবিন রহিমের সন্তান রবিন এই সম্পত্তির মালিক হয়ে গেছে। এবার রবিন যদি আবার মামলা করতে যায় বা রবিনের বিরুদ্ধে যদি করিম বা করিমের সন্তানেরা মামলা করতে যায়, তখন সেটা হয়ে যাবে কিন্তু কনস্ট্রাকটিভ, মানে একটু ইনডিরেক্ট, ডিরেক্ট না। এটা একটা স্যার। সামান্য ছোট উদাহরণ দিলাম। আচ্ছা, ওকে পঞ্চম স্যার। ব্যাখ্যা আবার, ডিরেক্ট হচ্ছে যেই সম্পত্তি নিয়ে হয়েছিল ওই সম্পত্তি, আর ইনডিরেক্ট হচ্ছে সম্পত্তি হয়তো একটু ভ্যারিয়েন্ট হয়ে গেছে, বা মনে করেন সম্পত্তি রহিমের ছিল, সম্পত্তি রহিম বিক্রয় করে দিয়েছে অন্য মনে করেন কবিরের কাছে বিক্রয় করে দিয়েছে। এবার ওই সম্পত্তি নিয়ে কবিরও মামলা করতে পারবে না, যেহেতু আগের আয় হয়ে আছে। আমি কি বোঝাতে পারলাম? এটা জি স্যার। তখন ইনডিরেক্ট দিকে চলে যাচ্ছে। কারণ ডিরেক্ট মানে জি স্যার। সরাসরি কাছাকাছি থাকা, ইনডিরেক্ট মানে একটু দূরে দূরে চলে গেছে। এইভাবে মনে জি স্যার। রাখলেই হবে। আর যখন আমরা রিটেন পড়বো তখন এই জিনিসগুলো আরো ডিটেলে জানবো। মানে যদি ডিটেলে বলতে যাই, এমসিকিউ তো ক্লাস শেষ করে সারা রাত লেগে যাবে। জি স্যার। আর এই আইনটা একটু ফাস্ট আগানোর দরকার, এই কারণেই মানে যতটুকু দরকার ততটুকু পড়তে হবে, না হলে আপনাদের বোরিং লাগবে। জি স্যার। জাস্ট রেস জুডিকাটা নিয়েই আমি মনে করেন যে 100 পেজের একটা নোট করে ফেলতে পারবো। জি রেস স্যার। জুডিকাটা এত ব্যাপক একটা বিষয়, কিন্তু রিটেনে গিয়েও রেস জুডিকাটার থেকে আমরা একটা দুইটা জাস্ট প্রশ্ন পড়বো, বেশি পড়া লাগে না। জি স্যার। আচ্ছা, পঞ্চমে বলছে রং ফুল ডিক্রি, মানে ভুল একটা ডিক্রি সম্পর্কে ব্যাখ্যা। আর ষষ্ঠতে বলছে লিটিগেশন ফর পাবলিক রাইটস, মানে জনস্বার্থের জন্য, জন অধিকারের জন্য যে মামলা, সেটাকে বলা হচ্ছে ষষ্ঠ ব্যাখ্যায়। আচ্ছা, এখানে গাঢ় করা আছে মানে এটা ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা একটি আইন ও ঘটনার সম্মিলিত বিষয়। তার মানে রেস জুডিকাটা শুধু আইনের বিষয় না, এটা ঘটনারও বিষয়। যেমন আইনে বলা আছে দুইবার একটা বিষয়ে কি করা যাবে না, মামলা করা যাবে না। এখন ঘটনা আসলে দেখতে হবে যে এই বিষয়ে আগে মামলা নিষ্পত্তি হয়েছে কিনা এবং পরবর্তীতে একই বিষয়ে মামলা হচ্ছে কিনা। ঠিক আছে? জি যেমন স্যার। রেস জুডিকাটা হচ্ছে ল্যাটিন শব্দ, এগুলো আপনারা পড়ে নেবেন, সহজ জিনিস। এখানে রেস জুডিকাটার নীতি যদি বলি, শর্ত কি, দুইটি দেওয়ানি প্রকৃতির মামলাই হতে হবে, মানে একই সম্পত্তি নিয়ে দুইটি দেওয়ানি প্রকৃতির মামলা হতে হবে। উভয় মামলার বিচার্য বিষয় একই হতে হবে, কজ অফ অ্যাকশন একই হতে হবে। উভয় মামলার পক্ষদ্বয় একই বা একই শর্তের অধীন মামলার দায়েরকারী হতে হবে, অর্থাৎ বাদী বা বিবাদী নিজে অথবা তার সন্তানেরা অথবা সে যার কাছে বিক্রয় করেছে তার, সে হতে হবে এরকম। উভয় মামলায় জি স্যার। একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে, মানে মামলার বাদী বিবাদী তারাই থাকবে অথবা তাদের মাধ্যমে যারা সম্পত্তি পেয়েছে তারা। একই বা সম এখতিয়ার সম্পন্ন অপর একটি আদালতে পূর্ববর্তী মামলাটি অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে। এই যে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আগের মামলাটি, পূর্ববর্তী মামলাটি অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে, এটা হচ্ছে রেস জুডিকাটার শর্ত, এটা প্রধান জি শর্ত। আর যদি আমি এখানে বলি, সাবজুডিসের কথা যদি বলি, তাহলে একই আদালতে বা সম এখতিয়ার সম্পন্ন দুইটি ভিন্ন আদালতে বিচারাধীন হতে হবে। তার মানে যে দুইটি মামলা দুইটি বিচারাধীন হতে হবে। বুঝতে পেরেছেন? জি তার স্যার। মানে দুইটি চলমান, আগেরটা নিষ্পত্তি হয়নি, চলমান। তাহলে পরেরটা স্থগিত রাখবে, কারণ আগেরটা জি যদি স্যার। ফেল করে পরেরটা আবার চালু করবে, তাই। আর রেস জুডিকাটাতে আগেরটা যেহেতু চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়েছে, তাই পরের মামলা করতেই দেবে না, করলেই সঙ্গে সঙ্গে খারিজ। জি স্যার। কমন সেন্সটা বুঝতে পারলেন কি? জি স্যার। মানে দুইটা চালু আছে, তাই পরেরটা কি করা হলো, স্থগিত করা হলো। কেন? আগেরটা যদি ফেল করে পরেরটা আবার চালু করা হবে, এই হচ্ছে বিষয়। আর রেস জুডিকাটাতে বলা হচ্ছে যে আগেরটা যত চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেছে, তার মানে এই মামলা হবেই না, খারিজ করে দিবে। সেকেন্ড আর তারপরেও মামলা যদি করা যাবে না। না, করা যাবে না, এটাই নিয়ম। এখন কেউ যদি মামলা করে ফেলে আদালতকে না জানিয়ে, তাহলে বিবাদে এসে যদি বলে স্যার এই বিষয়ে আগের একটা রায় আছে, সঙ্গে সঙ্গে মামলা খারিজ। খারিজ বুঝতে করে পারলেন? দিয়েছে। জি স্যার। এগুলো পড়বেন, সহজ ভাষায় লেখা আছে, বুঝতে পারবেন। তবে মূল থিমটা আমি ধরাই দিলাম।
আর জি যতটুকু স্যার। লাগবে এমসিকিউ এর জন্য ততটুকু অলরেডি পড়া হয়ে গেছে, যেগুলো গাঢ় করা আছে সেগুলো। জি স্যার। 15, যে আদালতে মামলা দায়ের করতে হবে। আপনি তো মামলা করবেন, কোথায় যাবেন? ক্রিমিনাল মামলা থানায় যাওয়া যায়, অথবা আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে, তাই না? জি স্যার। তো সিভিল মামলা দায়ের কোথায় করবো, এটা নিয়ে একটু জটিলতা আছে। বলছে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। তার মানে একেবারে ডিরেক্ট আপনি বাবার কাছে যেতে পারবেন না, আগে বড় ভাইয়ের কাছে যেতে হবে। ঠিক আছে, বড় ভাইয়ের কাছে না হলে বাবার কাছে, বাবার কাছে না হলে দাদার কাছে, ধীরে ধীরে উপরের দিকে স্যার। যেতে হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। তো এখানে দেখেন, এই যে কোন আদালতে মামলা দায়ের করব, এইটা আবার দেওয়ানি কার্যবিধিতে নাই। তাহলে আমাদের একটা আইনের শরণাপন্ন হতে হবে, মানে আরেকটা আইনের ধার করতে হবে। সিভিল কোর্টস অ্যাক্ট 1887, দেওয়ানি আদালত আইন 1887, যেটা সংশোধনী হয়েছে 2021-এ। 18, 19 এবং 21 ধারা, এই 3টি ধারা আমরা এখানে পড়বো। সাজেশনের মধ্যে বললাম না 3টি ধারা পড়বে এই আইনের, এই 3টি জি ধারা। স্যার। দেখেন, ধারা 18, ধারা 19 এবং ধারা 21। দাঁড়ান। এখানে ওপরে পড়ার আগে নিচে একটা ছক করে সহজ করে দিয়েছি। এখানে জি স্যার। কিন্তু সবই দেওয়া আছে। বলা হচ্ছে যে মূল মোকদ্দমা সহকারী জজ আদালতে। আর্থিক এখতিয়ার মানে মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য, যদি সম্পত্তির মূল্য সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত। যদি সর্বনিম্ন 1 টাকা, 1 টাকার মূল্যের যদি কোনো মামলা করতে যায়, কোথায় করতে হবে? সহকারী জজ আদালতে। আর সহকারী এটা জজ। সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত যাবে, 15 মানে লক্ষ। সহকারী জজ আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত মামলা নিতে পারবেন। এর উপরে গেলে চলে যেতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে। 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ইনার এখতিয়ার। ঠিক আছে। জি স্যার। এরপরে বলা হচ্ছে 25 লক্ষ যদি প্লাস হয়ে যায়, তাহলে চলে যেতে হবে তার থেকে বড় কোর্ট, যুগ্ম জেলা জজ আদালত। যুগ্ম। 25 লক্ষ 1 টাকা থেকে সীমাহীন, মানে কোটি কোটি রাহিন। টাকা, কোটি কোটি টাকার যদি মামলা হয় তাহলেও যুগ্ম জেলা জজেই করতে হবে। 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 500 কোটি টাকার মামলা হলেও সেটা কোথায় করতে হবে? যুগ্ম জেলা যুগ্ম জজ জেলা জজ। আদালতে করতে হবে। এটা কি মামলা? মূল মামলা। দেখেন এখানে বাম পাশে কি লেখা আছে? মামলা বা আপিল, মোকদ্দমা বা আপিল। মূল মোকদ্দমা করার জায়গা কি? 3টা। মূল জি মোকদ্দমা স্যার। করার জায়গা 3টা। মূল মোকদ্দমা যেখানে দায়ের করা যায় সেটাকে আবার বলা হয় আদি এখতিয়ার। দেখেন, দেওয়ানি আদালতের আদি আর্থিক এখতিয়ার। এখতিয়ার, মোকদ্দমা ও আপিল গ্রহণের, এখানে লিখে দিয়েছে আদি এখতিয়ার। আদি এখতিয়ার মানে যেখানে শুরু হবে। আদি শব্দের অর্থ কি? শুরু। শুরু। আমাদের আদি পিতা কাকে বলা হয়? মুসলমানদের আদি পিতা কাকে বলা হয় ধর্ম অনুসারে? হ্যাঁ। মুসলমানদের আদি ইব্রাহিম আলাই পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে। এখানে। ইব্রাহিম আলাইহিসসালামকে। আর ইসলাম ধর্ম অনুসারে সর্বপ্রথম, মানে আদি, মানে কাকে দিয়ে মানুষ সৃষ্টি, মানে প্রথম মানুষকে, আদি মানুষকে, সবচেয়ে ইসলাম ধর্ম অনুসারে সর্বপ্রথম মানুষকে সালাম ওমর স্যার। খায়ের ভাই। হ্যাঁ, ওমর ইব্রাহিম খায়ের ভাই জি বলেন। ইব্রাহিম স্যার, আলাইহিসসালাম স্যার। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিসসালাম স্যার। জি জি, আদম সালাম স্যার। এত আদম আদম আলাইহিসসালাম। আদম আলাইহিস সালাম হচ্ছে আলাইহিসসালাম। আদি মানুষ, সবচেয়ে আদি মানুষ। জি মানে তাকে থেকে জি। তাকে থেকে শুরু হয়েছে, তাই না? এই জি। জি আদি স্যার। এবং আদি এবং আমি আদম আলাইহিস সালামের কথা এই কারণে বলছি। আর খ্রিস্টানদের অনুসারে বলে আদমকে কি তারা কি বলে? অ্যাডাম, তাই না? খ্রিস্টানরা জি আদমকে স্যার। বলে অ্যাডাম। তো এই যে আদি বা আদম আলাইহিস সালাম থেকে যে শুরু হলো, মানে উনি সূচনা, শুরু। তো আদি শব্দের অর্থ ইংরেজিতে হচ্ছে অরিজিনাল, মানে যেখান থেকে শুরু। অরিজিনাল জুরিসডিকশন, আদির ইংরেজি অরিজিনাল জুরিসডিকশন, মানে যেখানে মামলা শুরু হয় সেটাকে বলে আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন। এখন যদি বলা হয় যে জেলা জজ আদালতের কি আদি এখতিয়ার আছে বা অরিজিনাল জুরিসডিকশন আছে, মূল কথা হচ্ছে নাই। মানে জেলা জজ আদালতে নাই, সরাসরি মামলা করা যায় না, মানে মামলা যাবে সূচনা না। হয় না। তাহলে 3টা কোর্টেই কিন্তু দেওয়ানি মামলা করা যায়। অলরেডি আমি নীল কালি দিয়ে হাইলাইট করেছি। ছকটা বোঝা যাচ্ছে ভাই? জি স্যার। জি স্যার। জি জি স্যার। আচ্ছা, এবার আপিলে যদি যাই, আপিল জেলা জজ আদালতে আপিল দায়ের করা যাবে। আপিলের যে মামলা, এই মামলার মূল্যমান 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত। 5 কোটি টাকা যদি পার হয়ে যায়, জেলা জজ বলবে আমি আর নিতে পারবো না, এটা চলে যাও বড় কোর্টে। কোথায়? হাইকোর্ট হাইকোর্ট। বিভাগে। হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ 5 কোটি 1 টাকা থেকে শুরু করে সীমাহীন, মানে
সীমাহীন। আপিল সাধারণত হাইকোর্টেই করতে হয়। অ্যাপিলেট ডিভিশনে আমরা কখন যাব? অ্যাপিলেট ডিভিশনের অ্যাপিল জুরিসডিকশন আমরা সম্পর্কে জানবো, সেটা পরের বিষয়। কিন্তু আপনারা ধরে নেন আপিল আদালত মূলত দুইটা, জেলা জজ এবং একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, ঠিক আছে? আর অ্যাপিলেট জি স্যার। ডিভিশনটা আরো উপর পর্যায়ের, কারণ আমরা জানি সুপ্রিম কোর্টের দুইটা শাখা, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, ঠিক না? আচ্ছা, এখানে মুক্তারুল ভাই হাত উত্তোলন করেছেন, ওনাকে একটু সুযোগ দিয়ে কথা বলার। মুক্তারুল ভাই, মুক্তারুল ভাই, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যেটা বলতেছিলেন যে হাইকোর্ট বিভাগ, ওইটা স্যার আর একটু বলতে পারলে ভালো হতো আর কি। আপনার কথা ধীরে হয়ে গেল, একটু জোরে বলেন। আপিলের ক্ষেত্রে যেটা বললেন স্যার, হাইকোর্ট বিভাগে আর জেলা জজ আদালতে এই দুই জায়গায় আপিল করা যাবে। হ্যাঁ, এটা আমি সাধারণ এখন জেনে রাখেন, জেলা জজ আদালতে আপিল দায়ের করা যাবে এবং হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করা যাবে, এটা জেনারেল। এছাড়াও আপিল বিভাগ আছে, হ্যাঁ, কারণ সুপ্রিম কোর্টের দুইটা শাখা, একটা আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো আপিল বিভাগে কখন আপিল দায়ের করা যায় এটা এখন ভুলে রাখেন আপনি, এটা এখন আমরা মাথায় নেওয়া দরকার নাই। এটা যখন আপিল বিভাগ, এটা আলাদাভাবে আমরা পড়বো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কারণ সেটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে একটু জটিলতা তৈরি হবে, কেননা আমরা যে তিনটা ধারা পড়ছি 18, 19, 21, এই তিনটা ধারা থেকে কিন্তু আমি এই চারটা তৈরি করেছি। তার মানে আমি এই তিনটা ধারার বাইরে তো আর আমি যুক্ত করবো না। মানে এই তিনটা ধারার সারসংক্ষেপ এর মধ্যে আছে চার্ট আকারে, কারণ এখানে যেভাবে বলা আছে অনেক সময় অনেকে বুঝতে পারবে না। যেমন বলা আছে ধারা 18, জেলা জজ অথবা যুগ্ম জেলা জজ আদালতের আদি এখতিয়ার, এখানে জেলা জজের আদি এখতিয়ারের কথা বলেছে। আচ্ছা, সাধারণত জেলা জজের আদি এখতিয়ার নাই, কিন্তু কিছু কিছু মামলায় সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন স্পেশাল যদি থাকে, জেলা জজেরও কিছু কিছু ক্ষেত্রে আদি এখতিয়ার আছে। সেটা কোন জায়গায় সেগুলো আমরা পরে আলোচনা করব, বিশেষ করে যখন আমরা রিটেন সেখানে। যেমন তারপরে এখানে একটু বলে দিই, সাকসেশন মামলা, তারপরে উইল প্রবেটের মামলা, এটার অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে জেলা জজ আদালতের, কিন্তু জেলা জজ আদালত তাও এই মামলাগুলো নেন না। তিনি কি করেন, এই মামলা তার যে ক্ষমতা সেটা ডেলিগেট করে দেন। ডেলিগেট মানে ক্ষমতা অর্পণ, কাকে করে দেন? ওই যুগ্ম জেলা জজ। জেলা জজ বলে আমার এমনি অনেক দায়িত্ব, এমনি মূল মামলা বিচার করতে হয়, আপিল বিচার করতে হয়, রিভিশন বিচার করতে হয়, তারপরে আবার ক্রিমিনাল কোর্টও করতে হয়, কারণ জেলা ও দায়রা জজ, জেলা এবং দায়রা জজ একটা কোর্টের মধ্যে হয়, একই ব্যক্তি করে। তার মানে একই আদালতে সিভিল ক্রিমিনাল উভয় হয়, মানে প্রচন্ড চাপ। এবং উনি জেলার প্রধান, ঠিক আছে? জেলা জজ বা দায়রা জজ একই ব্যক্তি। তো এই কারণেই চাপ বেশি, তাই সাকসেশন মামলা, উইল প্রবেটের মামলা সহ এই ধরনের স্পেশাল কাইন্ড অফ যে শুট বা কেসেস আছে বা অর্থঋণ আদালতের মামলা, এগুলো সরাসরি যুগ্ম জেলা জজে করতে হয়। এটা জেলা জজে হওয়ার কথা, কিন্তু জেলা জজ এটা যুগ্ম জেলা জজকে দায়িত্ব দিয়ে রেখেছে। তাই যুগ্ম জেলা জজকে অনেক সময় বলা হয় ডেলিগেট কোর্ট। যখন সাকসেশন মামলা করবেন লেখা থাকবে যুগ্ম জেলা জজ আদালত ও ডেলিগেট কোর্ট, ঠিক আছে? যদি দেখে থাকেন, যারা প্র্যাকটিস করেন তারা জানেন এটা। তো আমরা এত ডিপে এখন যাব না, আমরা এই ধারায় কি আছে আমরা এমসিকিউ আগে পাস করি, তারপর রিটেনে গিয়ে আমরা এগুলো ডিপে আরো শিখবো, ঠিক আছে? রিটেনে তো শিখতেই হবে, কারণ আপনাকে ড্রাফটিং করতে হবে, আর ড্রাফটিং করার জন্য এগুলো লাগবেই। তবে এমসিকিউ এত ডিটেলে লাগবে না, এমনি জটিল আইন অনেকেই মনে করে এত ডিপে গেলে আরো জটিল মনে হবে। ভাষা শেষ করে দেন, 20টার মধ্যে 15 কমন পান সিপিসি থেকে, এটা বড় কিছু। তো এখানে সীমাহীন অর্থাৎ 25,01,000 থেকে সীমাহীন পর্যন্ত কার? যুগ্ম জেলা জজ এবং জেলা জজের আর্থিক এখতিয়ার, যেটা আমি এখানে ছকে বলেছি, দেখেন। তারপর 19, সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার অনধিক 15 লক্ষ টাকা, মানে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা। সিনিয়র সহকারী জজ অনধিক 25 লক্ষ টাকা, মানে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা। আর আর্থিক এখতিয়ার বৃদ্ধি পাওয়ায় যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন যথাক্রমে 25 লক্ষ ও 15 লক্ষ টাকার নিম্নের আর্থিক মূল্যমানের মোকদ্দমা সমূহ জেলা জজ উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে এই সংশোধনী পাশ হওয়ার 90 দিনের মধ্যে বদলি বা স্থানান্তর করার আদেশ দিবেন। যেমন 21 সালে এই আইনটা পাশ হওয়ার পরে, হ্যাঁ, এই আইনটা পাশ হওয়ার পরে অনেক মামলা যুগ্ম জেলা জজ থেকে
যুগ্ম জেলা জজ থেকে বদলি হয়ে চলে আসছে হচ্ছে সহকারী জজে, সিনিয়র সহকারী জজে। কারণ তখন এখতিয়ার কম ছিল, তাই যুগ্মতে চলে গিয়েছিল। এখন এখতিয়ার যেহেতু সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজের বেড়ে গেছে, তাই যুগ্ম থেকে মামলাটা চলে আসছে এই কোর্টে, নতুন মামলা নাম্বার, এবং এই মামলাটা যেই অবস্থায় ছিল সেই অবস্থা থেকে নতুন কোর্টে হবে। আচ্ছা, এটা করবে, এই এই কাজটি করবে হচ্ছে জেলা জজ সংশ্লিষ্ট জেলায়, এবং 90 দিনের মধ্যে করতে হবে, এটাই আইনের নির্দেশ। তো এই ধরনের অনেক মামলা আমি দেখেছি, আমার কাছেও আছে, যেটা যুগ্মতে ছিল আলটিমেটলি সেটা সিনিয়র সহকারী বা সহকারীতে চলে আসছে। বদলি বা স্থানান্তরকৃত মোকদ্দমা সহ বিচারের যে পর্যায়ে ছিল উক্ত পর্যায় থেকে বিচার শুরু হবে। অর্থাৎ যদি পিএইচ থেকে বদলি হয়, পিএসসি দিয়ে আবার শুরু হবে। দেখেন, আপিলের ক্ষেত্রে বলা হচ্ছে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ, আর 5 কোটির অধিক হলে মহামান্য হাইকোর্ট বিভাগ। এতটুকুই আমাদের জানতে হবে, যেটা ছকের মধ্যে আছে, তাহলে এনাফ। আর এখানে কোন ধারার মধ্যে ছকের কোন তথ্যটুকু আছে সেটা দেওয়া আছে। আশা করি এতটুকু বুঝতে পারলেন। তাহলে এই যে আমরা কিন্তু সিপিসির ধারা 15 পড়ছি, যে আদালতে মামলা দায়ের করতে হবে, কোর্ট ইন হুইচ শুডস টু বি ইনিশিয়েটেড, এখানে বলা হচ্ছে লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। এখন যদি কোনো মামলার মূল্যমান যদি হয় 15 লক্ষ টাকা, আমাকে সহকারী জজেই দায়ের করতে হবে। 10 লক্ষ টাকা সহকারী জজেই। যদি 20 লক্ষ টাকা হয় সিনিয়র সহকারী জজ, 25 লক্ষ টাকা সিনিয়র সহকারী জজ, 30 লক্ষ টাকা যুগ্ম জেলা জজ। অর্থাৎ যার নেওয়ার ক্ষমতা আছে সেই নিম্ন কোর্টে আপনাকে করতে হবে, সর্বনিম্ন স্তরের কোর্ট। আপনি যদি সহকারী জজে করতে পারেন, আপনি সিনিয়র সহকারী জজে গেলে হবে না। 15 লক্ষ টাকার মামলা আপনাকে সিনিয়র সহকারীতে গেলে নিবে না, যুগ্মতে গেলে নিবে না, আপনাকে নিচে অর্থাৎ সহকারী জজে করতে হবে। তো এই ছকটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু বাস্তবে অনেক কাজে লাগবে। ধারা 16, মোকদ্দমা দায়েরের স্থান, যেখানে বিষয়বস্তু অবস্থিত, বিষয়বস্তু মানে যে সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। 17, বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির বিষয়ে মোকদ্দমা দায়েরের স্থান। মনে করেন একটা সম্পত্তি অনেক বড় সম্পত্তি, তো মনে করেন 2 থানার মধ্যে যদি পড়ে, যেমন রাজশাহীতে 2টা থানার নাম বলি, দুর্গাপুর এবং পুঠিয়া, পাশাপাশি থানা। তো এমন একটা সম্পত্তি যে একই ব্যক্তির সম্পত্তি, যে পুঠিয়া থানার মধ্যে পড়েছে, আবার দুর্গাপুর থানার মধ্যে পড়েছে, অনেক বেশি সম্পত্তি। তাই এখন ওই ওই পুরো সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, তাহলে কোন কোর্টে করবে? এখন এই আইনে বলছে হয় পুঠিয়াতে করেন অথবা দুর্গাপুরে করেন, যে কোনো একটাতে করলেই হবে। আর্থিক এবং সীমাবদ্ধতা সাপেক্ষে বিবাদীর ব্যবসা বা কাজ বা বাসস্থান, অর্থাৎ যদি আবার এটা বোঝা না যে কোথায় করতে হবে, তাহলে বিবাদী যেখানে ব্যবসা করে বা কাজ করে বা বসবাস করে সেখানেও করা যাবে। একাধিক স্থানে বিষয়বস্তু অবস্থিত হলে উক্ত স্থানগুলোর যে কোনো একটিতে, এই যে গাঢ় করা আছে এই কথাটুকু মনে রাখবেন, তাহলে হবে। মানে একাধিক স্থানের বিষয়বস্তু আছে, অর্থাৎ সম্পত্তিটা জায়গা জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে 2-3টা থানার আন্ডারে, তাহলে যে কোনো একটা থানার সহকারী জজ কোর্টে মামলা করতে হবে। যেমন রাজশাহীতে প্রতিটা থানার জন্য কিন্তু আলাদা আলাদা সহকারী জজ, দুর্গাপুর সহকারী জজ, পুঠিয়া সহকারী জজ, বাগমারা সহকারী জজ, সারঘাট সহকারী জজ, এভাবে আলাদা আলাদা সহকারী জজ করা আছে। আর যেগুলো সিটি কর্পোরেশনের ভিতরে সেটা আবার সদর সহকারী জজ, মানে সিটি কর্পোরেশনের সকল থানাকে কভার করছে। ধারা 18, স্থানীয় এখতিয়ার অনির্দিষ্ট হলে বা অনিশ্চয়তা দেখা দিলে, অর্থাৎ বোঝা যাচ্ছে না যে এটা কোথায়, তখন কারণ লিপিবদ্ধ পূর্বক মোকদ্দমা গ্রহণ ও বিচার করা যাবে। অর্থাৎ যে কোনো আদালতে গেলে আদালত নিবে এবং বলবে যে যেহেতু বোঝা যাচ্ছে না এটা কোন থানায়, পুঠিয়া থানা না দুর্গাপুর থানায়, তাহলে যে কোনো একটা থানাতে গেলে, থানার কোর্টে, থানাতে না থানার কোর্টে, যেমন দুর্গাপুর থানা আছে পুলিশ থানা, পুলিশ স্টেশন, তেমন দুর্গাপুর থানার জন্য আলাদা সিভিল কোর্ট কিন্তু আছে, এবং আলাদা কোর্ট রুম আছে, আলাদা সেরেস্তা আছে, আলাদা জজ সাহেব আছে, মানে প্রিজাইডিং অফিসার আছেন। ধারা 19, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের স্থান। যদি ক্ষতিপূরণের মামলা আমরা দায়ের করি, আমরা কোথায় দেখলাম ক্ষতিপূরণের মামলা সংক্রান্ত বিষয়? আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখলাম, এর আগের আইনে। তো কোনো ব্যক্তি যদি মামলা করে বা অস্থাবর সম্পত্তি ক্ষতি হয়েছে সেটা যদি ক্ষতিপূরণের মামলা করে, এটা তো সম্পত্তি না। তো ব্যক্তি তো বিভিন্ন জায়গায় বসবাস করতে পারে, তখন কোথায় মামলা করবে?
তো যেখানে ক্ষতি হবে অর্থাৎ ক্ষতি ক্ষতি সাধনের স্থান, মানে যেই জায়গায় ক্ষতি হবে সেখানে মামলা করতে হবে। রাজশাহী জেলায় যদি ক্ষতি হয়, পুঠিয়া থানার মধ্যে যদি ক্ষতি হয়, পুঠিয়া থানার সহকারী জজে মামলা করতে হবে, কারণ ঘটনার স্থান তো দেখাতে হবে আপনাকে। অথবা বিবাদী যেখানে বসবাস করে বা ব্যবসা করে বা বিবাদী যেখানে কাজ করে সেখানে করা যাবে। ধারা 20, যেখানে বিবাদীগণ বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়। নালিশ শব্দের অর্থ কি? মামলা। আদালত উক্ত স্থানে যেসব বিবাদী বাস করে না তাদের সম্মতিক্রমে মোকদ্দমা গ্রহণ ও বিচার করতে পারে। অর্থাৎ যদি অন্য এখানে একাধিক বিবাদী হয় তাহলে এক জায়গায় বাস করে বিবাদী, ওখানে মামলা করা হলো, এবং অন্যান্য বিবাদীরা অন্য অন্য জায়গায় বাস করে, তাহলে তারা সম্মতি দিলে ওই জায়গায় মামলা হতে পারে। ধারা 22, একাধিক স্থানের আদালতে দায়ের যোগ্য মোকদ্দমা বদলি বা স্থানান্তরের ক্ষমতা। মনে করেন একটা জায়গায় মামলা হলো, এখন পুঠিয়া থানা থেকে যদি দুর্গাপুর থানার কোর্টে বদলি করতে হয় তাহলে জেলা জজের কাছে মামলার বদলির জন্য আবেদন করতে হবে, কারণ জেলা জজ রাজশাহী জেলা, রাজশাহী জেলার আন্ডারেই দুইটা থানা, পুঠিয়া দুর্গাপুর। এখন কেউ যদি মনে করে যে আমি রাজশাহী জেলার মামলা নিয়ে যাব কোথায়, চট্টগ্রাম জেলায়, সেক্ষেত্রে কিন্তু আর ওই রাজশাহী জেলার জেলা জজের কাছে অথবা চট্টগ্রাম জেলার জেলা জজের কাছে আবেদন করলে হবে না। কোথায় যেতে হবে? হাইকোর্টে আবেদন করতে হবে। হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট তখন এখান থেকে মামলা নিয়ে যাওয়ার নির্দেশ দিলে তখন মামলা ট্রান্সফার হয়ে যাবে। অপর পক্ষকে নোটিশ প্রদান সহ আবেদন করতে হবে। তাহলে অপর পক্ষকে জানাতে হবে যে ভাই মামলা নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, কারণ অপর পক্ষ না জানলে তারা তো বিভ্রান্ত হবে। এক্ষেত্রে আদালত অপর পক্ষের আপত্তি থাকলে তা শ্রবণপূর্বক আদেশ দিবেন। আপত্তি যদি থাকে যে না অন্য জায়গায় গেলে আমাদের সমস্যা, তাহলে যাবে না। আর যদি তাদের রিজন বা কারণ যথেষ্ট না হয় তাহলে আপত্তি শুনবে না, ট্রান্সফার করে দিবে। 23, মোকদ্দমা বদলি বা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করতে হবে, তাহলে আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ। তাহলে আপিল আদালত বলতে জেলা জজ আদালত, আপিল আদালত এবং অথবা হাইকোর্ট বিভাগ, অলরেডি আমি যেটা বলে দিয়েছি। ধারা 24, স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা জেলা জজ এবং বা হাইকোর্ট বিভাগ উভয়েরই থাকবে। যে কোনো পক্ষের আবেদন ক্রমে যে কোনো পক্ষ বাদী বা বিবাদী যদি আবেদন করে জেলা জজ বা হাইকোর্টের কাছে, তাহলে হাইকোর্ট স্থানান্তর বা প্রত্যাহার করে দিবে। এখানে দেখেন অপর পক্ষকে নোটিশ প্রদান করে বা নোটিশ ব্যতীত, মানে একজন আবেদন করলে অপর পক্ষকে নোটিশ দিতেও পারে নাও দিতে পারে। তাহলে নোটিশ যদি দেয় তাহলে শুনানি হবে, নোটিশ না দিলে শুনানি হবে না। অর্থাৎ শুনানি অন্তে বা শুনানি না করেই আদালত আদেশ প্রদান করতে পারে। অর্থাৎ নোটিশ ও শুনানি কোনোটি আবশ্যক নয়, নোটিশ ও শুনানি কোনোটি আবশ্যক নয়, মানে কম্পালসারি না। আদালত দিতেও পারে নাও দিতে পারে। যেটা কম্পালসারি সেটা তো অবশ্যই দিতে হবে, আর যেটা কম্পালসারি নয়, আবশ্যক নয়, সেটা দিলেও হবে না দিলেও হবে। এটা কিন্তু এসেছিল, নোটিশ ও শুনানি কোনোটি আবশ্যক নয়, এটা এসেছিল এর আগে। ধারা 26, মোকদ্দমা দায়ের বা রুজু ফাইলিং এর পদ্ধতি। তাহলে মোকদ্দমা দায়ের, মোকদ্দমা রুজু, মোকদ্দমা দাখিল একই কথা। ইংরেজি হচ্ছে ইনস্টিটিউশন অফ সুটস। আমরা সাধারণ ভাষায় ফাইলিং বলি। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ফাইলিং বলা হয়, আর সিভিল মামলার ক্ষেত্রে ইনস্টিটিউশন বলা হয়। আরজি পেশ বা আরজি উপস্থাপনের মাধ্যমে, মানে যে আরজিটা রেডি করলাম সেটা সেরেস্তাদারের হাতে দিয়ে দিলাম যে এই নেন মামলা, এবার নাম্বার দেন, যে সমন ইস্যু করার ব্যবস্থা করেন এবং পরবর্তী তারিখ দেন। এটাকে বলা হচ্ছে মামলা পেশ বা উপস্থাপন। প্রেজেন্টেশন অফ এ প্লেন, মানে প্লেনটা প্রেজেন্ট করেই মামলা বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতি যদি থাকে আদালতে দাঁড়িয়েও হতে পারে, কিন্তু সিভিল মামলা সেরেস্তাদারের কাছে দিয়ে দিলেই ফাইলিং হয়ে যায়। আর কিন্তু ক্রিমিনাল মামলা আদালতে দাঁড়িয়ে বক্তব্য পেশ করতে হয়। আমরা যখন এরপরে সিআরপিসি পড়বো তখন জানতে পারবো। সিআরপিসির 190 ধারা থেকে 200 ধারা পর্যন্ত পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, প্রতিটি আরজির বিষয়বস্তু এভিডেভিট দ্বারা প্রমাণ করা যাবে, এটা কিন্তু একটা কি রিসেন্ট অ্যামেন্ডমেন্ট। এভরি প্লেন বা ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এভিডেভিট। এর আগে এই এভিডেভিটের কথা বলা হয়নি। মনে করেন যে কেউ যদি কোনো মামলা প্রমাণ করতে চায়, বাদী তার মামলা বা বিবাদী তার বক্তব্য, তাহলে এভিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে। ফাইলিং এর সময় এভিডেভিট দেওয়ার দরকার নাই। ফাইলিং এর সময় যে আরজি দেওয়া হলো, এই আরজিতে যে বক্তব্য আছে এইটা আগে মৌখিকভাবে
জবানবন্দি দিতে হতো। এখন বর্তমানে আর মৌখিক জবানবন্দি দেওয়ার দরকার হচ্ছে না পিএইচ সময়ে। যেমন আগামীকালকে আমার একটা মামলা আছে, আমাকে কি করতে হবে, এই যে এফিডেভিটের মাধ্যমে দাখিল করতে হবে, অলরেডি সেটা আমার রেডি আছে, কালকে দাখিল করে দিলে হয়ে যাবে। তো আগে যেটা মুখে বলতে হতো সেটা এখন লিখিতভাবে এফিডেভিট করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তবে জেরার সম্মুখীন কিন্তু হতে হবে। ধারা 27, বিবাদীর প্রতি সমন। সঠিকভাবে মোকদ্দমা দায়েরের পর আমরা অলরেডি কিন্তু চার্ট পড়েছি যে মামলা দায়ের করার পর কি করতে হবে, সমন জারি করতে হবে বা নোটিশ দিতে হবে। কাকে? বিবাদীকে। কেন দিতে হবে? বিবাদীকে তো জানাতে হবে যে ভাই আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আসেন, কোনো দাবি দাওয়া থাকলে আপনি পেশ করেন, জবাব দেন। তাহলে জবাবের জন্য সমন ইস্যু ও জারি করতে হবে। ইস্যু এবং জারি শব্দের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা বাসেত ভাই বলেন, সমন ইস্যু এবং সমন জারির মধ্যে পার্থক্য কি বোঝেন? তার সমন জারিটা হচ্ছে, সমন ইস্যুর ব্যাপারটা হচ্ছে জানানো আর কি, বিবাদীকে জানানো বিষয়টা। আচ্ছা আর জারি সমন, হচ্ছে যদি বিবাদী অনুপস্থিত থাকে আপনার হয়নি, তাহলে আমি তার শেষ করি। অনুপস্থিত। জি আপনার স্যার হয়নি, বলুন। আমি শেষ করি। সমন ইস্যু হচ্ছে মামলা ফাইলিং এর সময় আমরা সমন লিখে জমা দিয়ে দেই। এখন কোর্ট এটা দেখবে, কোর্ট সই করবে এবং কোর্টের সিল মেরে সেটা পাঠিয়ে দিবে হচ্ছে প্রসেস শাখায়, মানে সমন জারি শাখায়। এই যে আদালত সই করে পাঠাই দিল, এটা হলো সমন ইস্যু হয়ে গেল। অ্যাডভোকেট সমন লিখে জমা দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু যখন বিচারক সই করবে তখনই হয়ে গেল সমন ইস্যু। তাহলে সমন ইস্যু করার ক্ষমতা কার? বিচারকের। বুঝতে পারলেন? জি স্যার, জি বুঝতে পেরেছি। ইস্যু মানে এটাকে অ্যাপ্রুভ করা। ইস্যু মানে কি? অ্যাপ্রুভ করা। তাহলে অ্যাপ্রুভ কে করবে? আদালত করবে, মানে বিচারক করবে। আবার কোনো ওয়ারেন্ট ইস্যু করা, সেটাও কিন্তু বিচারক করে। আচ্ছা, এবং জারি করা কি? জারি করা মানে এই বিবাদীর হাতে তুলে দেওয়া, এটা হচ্ছে জারি। বুঝতে পেরেছেন? জি স্যার। অন্যভাবে জারি হয়, সেটা আমরা আদেশের মধ্যে পড়বো। আচ্ছা, ধারা 32, 30 ধারা মতে প্রাপ্ত সমন অমান্যের জন্য দণ্ড বা সাজা। এখানে ধারা 32-এ বলছে 30 ধারাতে সমন দেওয়ার বিধান বলা আছে, যেটা আমরা 30 ধারা রাখিনি নোটে, দরকার নাই। তবে 32 ধারা আমাদের লাগবে, যে 30 ধারা যে সমন দেওয়া হলো যে পদ্ধতিতে, সমন পাওয়ার পরে যদি সমন অনুসারে কেউ যদি অমান্য করে সমন, তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে এবং সম্পত্তি ক্রয় ও বিক্রয় করা যাবে। অনধিক 500 টাকা অর্থদণ্ড দেওয়া যাবে, অথবা জামানত দিতে বলবে। আর যদি জামানত দিতে আদেশ প্রদান করে আর জামানত দিতে ব্যর্থতায়, মানে জামানত না দেয়, তাহলে দেওয়ানি কারাগারে প্রেরণ, মানে সিভিল প্রাইজন। আপনারা দেওয়ানি কারাগারের পাশে ইংরেজিতে লিখে নেন সিভিল প্রাইজন। তাহলে 32 ধারা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেকগুলো কথাবার্তা আছে, খুব সংক্ষিপ্ত, প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ। ধারা 35, খরচাদি বা কস্ট বা খরচ। বিলম্বের জন্য খরচার উপর অনধিক বার্ষিক, মানে প্রতি বছর হিসাবে 6% হারে সুদ প্রযোজ্য হবে। এই যে 6% কথাটা লিখে রাখবেন, মানে মনে রাখবেন 6% শব্দটাই আসে, মানে কস্ট এর সুদ কত পার্সেন্ট হতে পারে? 6%। এই 6% আসে পরীক্ষায়। 35A, বাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতকর দাবি কিংবা বিবাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতকর আত্মপক্ষ সমর্থন। আত্মপক্ষ সমর্থন মানে লিখিত জবাবে হ্যাঁ আমি সঠিক, বাদী ভুল, এরকম কথাবার্তা বলা। এরকম কেউ যদি করে যেটা মিথ্যা, বাদীর আর্জি যদি মিথ্যা হয় আর বিবাদীর লিখিত জবাব যদি মিথ্যা হয়, তাহলে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? ক্ষতিপূরণ মূলক খরচা মূল মোকদ্দমা বা জারির মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তবে আপিলে কিন্তু এটা প্রযোজ্য নয়। আর্থিক এখতিয়ারের সীমা অতিক্রম না করে 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দেওয়া যাবে। এখানে দেখেন 50,000-এর ডান পাশে পর্যন্তর কাছে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। এই স্টার চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যারা একটু আইন বেশি জানেন তাদের জন্য এটা, মানে এখানে আগে 20 বছর ছিল, কিন্তু ওই যে অ্যামেন্ডমেন্ট হলো মে মাসের 8 তারিখে, ওই 20 বছরকে কেটে এখানে 50 বছর করা হয়েছে। বাসেদ ভাই বুঝতে পারলেন? স্যার তো একটা এটা, না বুঝতে পারেন, একটু আবার বলেন ব্যাপারটা। এখানে এই আইনটা 2025 সালের 8 মেতে কি হয়েছে, সংশোধন হয়েছে, তাই না, সিপিসি? জি জি জি। তো এখানে আগে মানে 20,000 কথাটা লেখা ছিল, 20,000 সংখ্যা ছিল। মানে আগে এখানে ক্ষতিপূরণের আদেশ ছিল 20,000, তো 20,000 কেটে এখানে 50,000 করা হয়েছে, মানে
সংশোধন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর এখানে জি স্যার, স্টার বুঝতে চিহ্ন পেরেছি। দিয়ে আমি সেটাই বুঝিয়েছি যে এখানে অ্যামেন্ডমেন্ট আছে। তাহলে অনেকেই আমার যাদের কাছে আমার পুরাতন নোট আছে তারা ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে যে স্যার এখানে ভুল লিখেছেন, এখানে তো 20,000 হবে। তো আমিও তাদের উদ্দেশ্যে বলছি ভাই এখানে ভুল নাই, এটাই সঠিক। আগে 20,000 ছিল, এখন 50,000 হয়েছে, মানে অ্যামেন্ড হয়েছে, এই কারণে স্টার চিহ্ন দিয়েছি আমি। ঠিক আছে? তার মানে যেখানে স্টার চিহ্ন থাকবে মানে ধরে নেবেন সেখানে অ্যামেন্ডমেন্টের একটা সম্ভাবনা আছে। মানে আমার মনে রাখার জন্য আমি স্টার চিহ্ন দিয়েছি, যেন আপনাদেরকে মনে করে দিতে পারি। আগে 20 ছিল, এখন 50। 35B, অন্তর্বর্তী বিষয়গুলো সম্পর্কে আনিত দরখাস্ত বা প্রভৃতি বিলম্বের খরচা 2,000 টাকা অপর পক্ষকে প্রদান করতে হবে। মানে কিছু দরখাস্ত যেটা আগে দেওয়ার দরকার ছিল দেয়নি, 20,000 টাকা দিতে হবে। এবং এতই দেরি করেছে যেটা অনেক আগে দেওয়াই দরকার ছিল, মানে ভেরি লেট হয়ে গেছে, সেক্ষেত্রে এটা 3,000 টাকা বিলম্বের খরচা দেবে। আমরা কস্ট পড়ছি, কস্ট সম্পর্কে বলা আছে 35, 35B-তে। ঠিক আছে? 35-এ 6% সুদ মনে রাখবেন, 35-তে 50,000 টাকা ক্ষতিপূরণ, 35B-তে হচ্ছে দেরিতে পিটিশন দেওয়ার জন্য লেট ফাইন। লেট ফাইন বা এখানে ফাইন বলা হচ্ছে না, কস্ট 2,000 টাকা। আর ভেরি লেট হলে 3,000 টাকা। ঠিক আছে? আজকের আলোচনা এতটুকুই। আজকের আলোচনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারেন, অথবা দ্রুত প্রশ্ন করতে পারেন। আর 1 মিনিট ক্লাস হবে আচ্ছা স্যার, অলরেডি। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আহ আপনি তো সহকারী জজ বললেন, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ বললেন, তাহলে অতিরিক্ত জেলা জজ যে বলে তাদের কার্যক্রমটা কি আসলে? অতিরিক্ত জেলা জজ হচ্ছে জেলা জজের সমপর্যায়ের।